রাজনীতি এমন এক নেশা যেটা একবার মানুষের মাথায় জেঁকে বসলে তার আর ভালো মন্দের কোনো জ্ঞান থাকে না। শুধু থাকে জিদ, প্রতিহিংসা আর টিকে থাকার চেষ্টা। আর সেই টিকে থাকার লড়াইয়ে মানুষ যে কখন কি করে বসে নিজেদেরও হুঁশ থাকে না। অবশ্য সব রাজনীতিবিদরা মোটেও একরকম নয়, তবে রাজনীতির অঙ্গনে তেমন সোনার টুকরো ছেলের যে বেশ অভাব আছে সেটা আমরা কেউই অস্বীকার করতে পারবো না। যদি এমন কেউ নিজের দেশ, নিজের পরিবারের ভালোর কথা ভেবে মাথাচাড়া দিয়ে ওঠেও, তার মাথাটা কেটে পড়তে খুব বেশি সময় লাগে না। যুগে যুগে রাজনীতির নামে সত্তা পাওয়ার যে নোংরা খেলা চলে আসছে সেটার শেষ কোথায় তা কেউ জানে না। এই খেলা এতটাই ভয়ঙ্কর যে মানুষ নিজের আপন পর বোধটাও হারিয়ে ফেলে। আজ এমনই এক রাজনীতির গোলকধাঁধায় আটকে পড়া পরিবারের গল্প শেয়ার করব আপনাদের সাথে। বলছিলাম 2019 সালে মুক্তিপ্রাপ্ত একটা অসাধারণ সিরিজ সিটি অফ ড্রিমস এর কথা। গল্পটা কিন্তু টিপিক্যাল পলিটিক্স ড্রামার মতো একেবারেই নয়। এর মধ্যে কিন্তু অনেক ইন্টারেস্টিং ব্যাপারও আছে। কেন বললাম সেটা দেখলেই বুঝতে পারবেন। তো চলুন এখন আর কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। সিরিজের শুরুতেই দেখানো হয় মুম্বাই শহরের মিনিস্টার আমায় রয় গায়কোয়াডের গাড়ি একটা পানের দোকানের কাছে এসে থামে। পান দোকানদার তাকে একটা পান এনে দেয়। মিস্টারের সাথে বডিগার্ডও ছিল, কিন্তু বডিগার্ড থাকা সত্ত্বেও দুজন লোক দুধওয়ালার বেশে বাইক নিয়ে সেখানে আসে। মিস্টার তাদেরকে দেখে গাড়ির দরজা খুলে বের হতে যায়। তখন তারা মিনিস্টারকে 3টা গুলি করে সেখান থেকে পালিয়ে যায়। পরের সিনে আমরা গায়কোয়াডের ছেলে আশিসকে দেখতে পাই। আশিস একটা হোটেলে একটা মেয়ের সাথে ব্যস্ত ছিল। তখন তাকে তার বাবার খবর জানানোর জন্য যতীন কাকা কল করে, কিন্তু আশিস ফোনটা তোলে না। যতীন তখন গায়কোয়াডের মেয়ে পূর্ণিমাকে ফোন করে এই খবরটা দেয়। পূর্ণিমা তখন ছুটে হসপিটালে যায়। যতীনও সেখানেই ছিল। যতীন ছিল গায়কোয়াডের বিজনেস পার্টনার। মিনিস্টারের সব বিজনেস সেই দেখাশোনা করত। যতীন পূর্ণিমাকে বলে তার 3টা গুলি লেগেছে, অপারেশন চলছে। এটা শুনে পূর্ণিমা অনেক আপসেট হয়ে পড়ে। যতীন তখন বলে এত বড় সাম্রাজ্য মাত্র 3টা গুলিতে শেষ হয়ে যেতে পারে না। তখনই আশিস সেখানে আসে। আশিস শর্ট টেম্পার স্বভাবের ছেলে, সে অল্পতেই রেগে যেত। আশিস রেগে হসপিটালে এসে সেখানকার ডক্টরকে হুমকি দিয়ে বলে আমার বাবার কিছু হলে তুই বাঁচবি না। যতীন তখন আশিসকে সামলায় আর বলে তাকে তার কাজ করতে দাও। আশিস বলে আপনি আমাকে শেখাবেন না। যতীন যেহেতু গায়কোয়াডের সমস্ত বিজনেস নিজেই সামলাতো, তাই আশিস তাকে খুব একটা পছন্দ করতো না। আশিস বডিগার্ডের ওপরেও অনেক রাগারাগি করে চলে যায়। পূর্ণিমা যতীনকে বলে মিডিয়া চলে আসবে, এই জায়গাটা ব্লক করে দিন। যতীন বলে আমি আগে এই পুরো এরিয়া ব্লক করে দিয়েছি, পরিবারের কাউকে না কাউকে সামনে আসতেই হবে, তুমি মিডিয়ার সঙ্গে কথা বলো। আশিস একটু বেশি রাগী, সে মিডিয়া হ্যান্ডেল করতে পারবে না। পূর্ণিমা বলে আমি তো একজন হাউসওয়াইফ, আমি কিভাবে মিডিয়া সামলাবো। তখন যতীন বলে একজন হাউসওয়াইফ সাহেব ফ্যামিলির সমস্ত টাকা সামলায়। পূর্ণিমা বলে আশু কি এটা মেনে নেবে। যতীন বলে আমি তাকে সামলে নেব, তুমি মিডিয়াতে কি বলবে সেসব ভাবো। এরপর আমরা থানায় এসআই ওয়াসিম খানকে দেখতে পাই। ওয়াসিমকে শহরের সবাই এনকাউন্টার ওয়াসিম বলে জানত। ওয়াসিমের কাছে রাজনলাল নামের একজন লোক তার গরু চুরির কমপ্লেন লেখাতে আসে। ওয়াসিম ওই লোকটার কমপ্লেন লিখছিল, তখনই একজন অফিসার ওয়াসিমকে কল করে গায়কোয়াডের উপর গুলি চালানোর নিউজটা জানায়। এদিকে পুলিশ কমিশনার সুদীপ রয় চিফ মিনিস্টার জগদীশের সঙ্গে দেখা করতে আসে। কমিশনার জগদীশকে বলে শুটিংয়ের স্টাইলটা বেশ পুরনো, দুজন লোক একটা মোটর বাইকে এসেছিল। জগদীশ বলে মুম্বাইয়ে এমন হাই প্রোফাইল শুটিং কত বছরে হলো। কমিশনার রয় বলে 17 বছর। জগদীশ বলে কবে এই শুটারকে ধরতে পারবে। রয় বলে একটা সমস্যা আছে, আন্ডারওয়ার্ল্ডের বিপদ আর আন্ডারওয়ার্ল্ডের প্রেজেন্স মুম্বাই থেকে শিফট হওয়ার পর আমরা আমাদের ইনফরমেন্টস নেটওয়ার্কের সমস্ত সোর্স ডিসমেন্টাল করে সমস্ত এফোর্ট আর রিসোর্স টেরোরিস্ট আর ফান্ডামেন্টাল গ্রুপের ওপর লাগিয়েছি। জগদীশ বলে তারাই তো সাহেবের ওপর হামলা করেনি, তুমি তো জানোই সাহেবের মুসলমানদের উপর কি রায় আছে। রয় বলে আমি এই থিওরি রুল আউট করছি না, কিন্তু এটা অনেক আনএক্সপেক্টেড একটা ইভেন্ট, আমাদের এটা দ্রুত সলভ করতে হবে। আমি এই কেসে ওয়াসিম খানকে আনতে চাই, আমার মনে হয় সে এটার জন্য পারফেক্ট। কিন্তু জগদীশ তাকে মানা করে বলে এটা ঠিক হবে না, মিডিয়া তাকে পছন্দ করে না, আর আমি ইলেকশনের সময় এই ঝুঁকি নিতে পারবো না। আমি আমার গভর্নমেন্টের ক্লিন ইমেজে কাদা লাগতে দেব না। এদিকে ওই পানের দোকানের সামনে পুলিশ ইনভেস্টিগেশন করছিল, যেখানে গায়কোয়াডকে গুলি করা হয়েছিল। সেখানে কিছুক্ষণ পর ওয়াসিম আসে। সেখানে থাকা পুলিশ অফিসার তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। ওয়াসিমের জন্য সেখান থেকে সরে আসে। কিছুক্ষণ পর ওই অফিসার ওয়াসিমের কাছে এসে তাকে সরি বলে, কারণ সেখানে একটা সিকিউরিটি ক্যামেরা লাগানো ছিল। ওয়াসিমকে এই কেসের দায়িত্ব দেওয়া হয়নি, তাই অফিসার একটু অ্যাক্টিং করেছে যাতে সবাই বুঝতে পারে ওয়াসিম এই কেসে কাজ করছে না। অফিসার ওয়াসিমকে এই হামলার ব্যাপারে সমস্ত ডিটেলস জানায়। এরপর আমাদেরকে গৌতম নামের আরেকটা ক্যারেক্টার দেখানো হয়। গৌতম মেহতা ফাইন্যান্সে জব করত। মানুষকে কল করে লোন নেওয়ার ব্যাপারে বলতো সে, কিন্তু কেউ এতে ইন্টারেস্টেড ছিল না, যার ফলে তাকে গালি দিয়ে সবাই ফোন কেটে দিত। গৌতম এত গালি খাওয়ার কারণে অনেক রেগে যায় আর চাকরি ছেড়ে দিতে চায়। গৌতম এরপর ক্যাটরিনা নামের একটা মেয়েকে কল করে।
ক্যাটরিনা একজন প্রস্টিটিউট ছিল। সে ওই সময় তার অন্য এক ক্লায়েন্টের সঙ্গে ব্যস্ত ছিল, তাই সে গৌতমের কলটা রিসিভ করে না। ওই লোকটা ক্যাটরিনাকে অনেক মারধর করে চলে যায়। এরপর আমরা পুরুষোত্তম নামের আরও একজন ক্যারেক্টারকে দেখতে পাই। পুরুষোত্তম নৌকায় করে স্টার ফিশারিজ নামের একটা মাছের ফ্যাক্টরিতে আসে। পুরুষোত্তম এই ফ্যাক্টরিতে মাছ সাপ্লাইয়ের ম্যানেজার হিসেবে কাজ করত। কিছুক্ষণ পর একটা গার্ড এসে পুরুষোত্তমকে বলে যে ডেলিভারি এসে গেছে। এরপর সব গার্ড ওই ডেলিভারির ব্যাগগুলো ভেতরে নিয়ে আসে, কিন্তু এই ডেলিভারির ব্যাগে কোনো মাছ ছিল না, অনেকগুলো টাকা ছিল। গার্ডরা ওই সব টাকা একটা টেবিলের উপর ঢেলে দেয়। সেখানে অনেকগুলো মহিলা ছিল। তারা ওই টাকাগুলো হিসাব করে একটা পলিতে মুড়ে মাছের ক্যারেজের ভেতর ঢুকিয়ে মাছ দিয়ে ঢেকে দেয়। এই টাকাগুলো মাছের ক্যারেজের মাধ্যমে কোথাও চালান করা হতো, আর এসবের তদারকি করত পুরুষোত্তম। গায়কোয়াড়ের হসপিটালের বাইরে জার্নালিস্ট শিরিন এসে নিউজ কভার করতে থাকে। আশিস মিডিয়ার লোকেদের উপর অনেক বিরক্ত ছিল। যতীন আশিসকে বলে, তোমার বোনকে মিডিয়ার সামনে আসতে হবে। আশিস এতে কোনোভাবেই রাজি হয় না। এদিকে গৌতম আবার ক্যাটরিনাকে কল করে লোনের ব্যাপারে বলে। ক্যাটরিনা বলে, আপনার কোম্পানি আমাদের মতো প্রস্টিটিউটদেরও লোন দেয়? এখানে ক্যাটরিনার মুখে আমরা আঘাতের চিহ্ন দেখতে পাই। ক্যাটরিনা কথা বলতে গেলে তার মুখে অনেক ব্যথা পায়। গৌতম বুঝতে পারে, তাকে জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা। ক্যাটরিনা বলে, না, আমি ঠিক নেই। আপনি কি এসে আমাকে বাঁচাতে পারবেন? গৌতম তখন চুপ করে থাকে। তখন ক্যাটরিনা হেসে বলে, আপনি বারবার জিজ্ঞেস করেন, আমি বারবার হাসতে থাকি, এতে আমি ব্যথা পাই। তখন গৌতমও স্মাইল করে। ক্যাটরিনা এরপর ফোনটা রেখে দেয়। আশিস পূর্ণিমাকে বলে, মিডিয়া নিয়ে তুই চিন্তা করিস না, আমি সব সামলে নেব, আমার উপর ভরসা রাখ। এরপর আমরা দেখি ওয়াসিম ইমরান নামের একজন মুরগিওয়ালার সঙ্গে দেখা করতে তার দোকানে যায়। সেখানে ওয়াসিম তাকে জিজ্ঞেস করে গায়কোয়াড়ের উপর ফায়ার কে করেছিল। ইমরান বলে, আমি কিছু জানি না, আমি কিছু জানতে পারলে আমি জানাবো। ওদিকে পুরুষোত্তম ওই সব টাকার হিসাব একটা খাতায় লিখে যতীনকে কল করে বলে, অন্নপূর্ণা অষ্টমী। এখান থেকে বোঝা যায় যে ওই টাকাগুলোর চালানের কাজটা যতীনের। পুরুষোত্তম তার হয়ে কাজ করে, তার বিনিময়ে যতীন তাকে কিছু টাকা দেয়। পুরুষোত্তম অনেক সৎ লোক, এত টাকা চোখের সামনে দেখেও সে কখনোই ওই টাকায় হাত দেয় না। হসপিটালে ডক্টর পূর্ণিমাকে বলে যে সার্জারি সাকসেসফুল হয়েছে। ব্রেনে অনেকক্ষণ রক্ত চলাচল করতে পারেনি, তাই সার্ভাইভ করলেও ব্রেন ড্যামেজের চান্স আছে। আশিস ডক্টরকে তার সকল আচরণের জন্য সরি বলে। সে ডক্টরকে বলে, আমি যা বলবো তাই রিপিট করবে। মিডিয়ার সামনে বলবে গায়কোয়াড় সাহেবের অপারেশন সফল হয়েছে, এখন সে বিপদমুক্ত এবং বিশ্রাম করছে। ডক্টর তার কথা মতো মিডিয়াতে এসব বলে। কিন্তু সেখানকার সাংবাদিক শিরিন ডক্টরকে জিজ্ঞেস করে, গায়কোয়াড়ের অবস্থা কেমন, আর তাকে হসপিটালে নিয়ে আসার টাইম এসবকে আপনি বলতে পারবেন? এসব প্রশ্ন শুনে আশিস মিডিয়ার সামনে এসে বলে, যারা আমার বাবাকে চেনে তারা এটাও জানে যে 2-1টা গুলিতে তার কিছুই হবে না, সে এখন আউট অফ ডেঞ্জার। এখানে শিরিন তাকে প্রশ্ন করে, আমি জানতে পেরেছি সে এখন ওটির বাইরে আছে। আশিস এটা শুনে রেগে যায় আর বলে, আপনাকে কে বলেছে? এখানে আশিস আর শিরিনের মধ্যে তর্ক শুরু হয়। রাতের বেলা পুরুষোত্তম বাড়ি ফিরলে তার স্ত্রী মঞ্জুরি তাকে খাবার এনে দেয়। পুরুষোত্তম তাকে সংসার চালানোর খরচ হিসেবে 26,000 টাকা দেয়, কিন্তু এই টাকা তাদের সংসার চালানোর জন্য যথেষ্ট ছিল না। পুরুষোত্তম বলে, আমি যতীন সাহেবের সঙ্গে কথা বলবো। মঞ্জুরি তার গলার চেন খুলে তাকে দিয়ে বলে, এটা বিক্রি করে দিও। ওয়াসিম এদিকে যতীনের সঙ্গে দেখা করতে যায়। গাড়িতে বসে তারা দুজনে একসঙ্গে ড্রিঙ্ক করে। যতীন ওয়াসিমকে তার স্ত্রী মেহেরের জন্য কিছু টাকা দেয়, কিন্তু ওয়াসিম বলে, সে তো আমাকে ছেড়ে চলে গেছে, এই টাকার কোনো প্রয়োজন নেই। এবার এই সুযোগটাই যথেষ্ট, আমি এনকোয়ারি শুরু করে দিয়েছি। সুপারিগুলো এখান থেকে আসে না, এটা বাইরে থেকে আসে। যতীন বলে, এটা তোমাকে করতে হবে না, আজ সকালে যা হয়েছে আর যে করেছে তাদেরকে আমি দেখে নেব, এখন এটা সঠিক সময় নয়। খুব শীঘ্রই দিল্লি থেকে সাহেবকে হোম মিনিস্টার বানানোর কনফার্মেশন আসবে। এখন শহরে খুন খারাপি হলে সাহেব দিল্লিতে যেতে পারবে না, তুমি এই কেস থেকে দূরে থাকো, সাহেবকে আমি রক্ষা করব। এরপর আমরা একজন ডক্টরকে বন্দুক নিয়ে হসপিটালে যেতে দেখি, যেখানে মিনিস্টার ছিল। ডক্টর মিনিস্টারকে মারতে আইসিইউ এর দিকে যাচ্ছিল। ডক্টর আইসিইউতে গিয়ে দেখে মিনিস্টার সাহেব সেখানে নেই। হসপিটালের বাইরে আমরা দেখি পূর্ণিমা আর যতীন মিনিস্টারকে নিয়ে বাড়িতে চলে যাচ্ছেন। পরদিন সকালে নিউজে শিরিন বলে মিনিস্টারকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে, তার বাড়িতেই এখন তার ট্রিটমেন্ট চলবে। এমন কি ইমার্জেন্সি হলো যে তাকে রাতারাতি বাড়িতে শিফট করা হলো? এই নিউজ দেখে আশিস অনেক রেগে গিয়ে বলে, আমি একে খুন করে ফেলবো। যতীন এসে বলে, যা বলার তাকে বলতে দাও, 2 দিন পর সব নর্মাল হয়ে যাবে। সকালে ওয়াসিম তার মেয়েকে নিয়ে মর্নিং ওয়াকে বের হয়েছিল। ওয়াসিম তার মেয়েকে বাড়িতে নিয়ে যায়। ওয়াসিমের মেয়ে ফাতেমা তার মা মেহেরের সঙ্গে থাকতো, তবে মাঝে মাঝে ওয়াসিমের কাছে আসতো। ফাতিমা ওয়াসিমকে জিজ্ঞেস করে, মা আর তোমার ঝগড়া কবে শেষ হবে? ওয়াসিম বলে, তাকেই জিজ্ঞেস করো। ফাতিমা বলে, মা বলেছে তোমাকে জিজ্ঞেস করতে। ওয়াসিম বলে, সে আমাকে ছেড়ে চলে গেছে। ফাতিমা বলে, কারণ তুমি সারাদিন পুলিশ স্টেশনে থাকো। ওয়াসিম বলে, কারণ আমি আমার কাজকে ভালোবাসি। এরপর চিফ মিনিস্টার জগদীশ গায়কোয়াড়ের সঙ্গে দেখা করতে আসে। গায়কোয়াড়ের এখনো জ্ঞান ফেরেনি। জগদীশ এসে গায়কোয়াড়ের হাত ধরে বলে, আমি এসেছি, আপনি উঠুন। 35 বছর আগে এভাবে আমি ছুটতে ছুটে সাহেবের কাছে এসেছিলাম। সাহেব ঘুমাচ্ছিল, তার অনেক জ্বর ছিল,
তবুও সে উঠে আমার সঙ্গে এসে ভাষণ দিয়েছিল। এই ভাষণ পুরো শহরে আগুন লাগিয়ে দিয়েছিল। এরপর কোনো শ্রমিক আর অভুক্ত থাকেনি। সাহেবের এই অবস্থা যে করেছে সে বাঁচবে না। আশিসের মিডিয়ার সঙ্গে তর্ক করার ভিডিওটা ভাইরাল হয়ে গিয়েছিল। জগদীশ বাইরে এসে আশিসকে বলে, দিল্লি থেকে ত্রিপাঠী সাহেবের কল এসেছিল, র্যালির কথা বলছিল। আমি তাকে বলে দিয়েছি যে বড় সাহেবের জায়গায় তার সুপুত্র ভাষণ দেবে। এটা শুনে আশিস একটু খুশি হয়। তখন যতীন জগদীশকে বলে, আমার মনে হয় ভাষণ আপনার দেওয়া উচিত। আশিস মঞ্চে উপস্থিত থাকবে, কিন্তু ভাষণটা আপনিই দিন। এটা আমাদের ইলেকশন ক্যাম্পেইনের প্রথম র্যালি, আমাদের কোনো ভুল যেন না হয়। এসব শুনে আশিস ভীষণ রেগে যায়। জগদীশ বলে, আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু আমার মনে হয় আশিসেরই ভাষণ দেওয়া উচিত, কারণ সাহেবের আসল উত্তরাধিকারী তো আমি নই, আশিস। আশিস বলে, আমি আপনার ভরসায় দাঁড়াবো। ওয়াসিম পুলিশ স্টেশনে এসে শিরিনকে দেখতে পায়। শিরিন ওয়াসিমকে গায়কোয়াড়ের শুটারের একটা ছবি দেখিয়ে বলে, এটা সিসিটিভি ফুটেজ থেকে পেয়েছি। ডিপার্টমেন্ট এখনো এটা লিক করেনি, এটা শুধু আমার কাছেই আছে। ওয়াসিম বলে, আমাকে কেন দেখাচ্ছ? শিরিন বলে, ডিপার্টমেন্টের আগে আপনি একে ধরতে পারেন। ওয়াসিম বলে, আমি ওই ডিপার্টমেন্টেই কাজ করি। শিরিন বলে, কিন্তু এই কেসে তো আর কাজ করছেন না। শিরিন বলে, যা হয়েছে আমি সেটা ঠিক করার চেষ্টা করছি। ওয়াসিম বলে, গত 13 বছর ধরে আমি চেষ্টা করছি ওই ইনকোয়ারি কমিশনের রিপোর্ট থেকে আমার নাম সরানোর জন্য। আমার ডিপার্টমেন্ট আমাকে কুকুর বানিয়ে রেখেছে। হাজারটা ভালো কাজ করব সেসব ভুলে যাবে, কিন্তু একটা ভুল করলেও সেটাই আজীবন মনে রাখবে। শিরিন বলে, আমি আপনাকে এই ছবিটা পাঠাচ্ছি। শুটার ধরা পড়লে হেডলাইন হবে, কমিশনার রয় আপনাকে ধন্যবাদ দেবে, তখন আপনি আবার আপনার জায়গা ফিরে পাবেন। আর আমি সবকিছুর জন্য দুঃখিত। এটা বলে শিরিন চলে যায়। ওয়াসিম তখন তার ফোনে ওই ছবিটা দেখতে থাকে। ওই ছবিতে শুটারের চেহারা উঠেছিল। এদিকে দোকানে পুরুষোত্তম তার স্ত্রীর চেন বিক্রি না করে তার হাতের ঘড়িটা বিক্রি করে দেয়। তখনই সে সামনে একটা মুভি থিয়েটার দেখে সেখানে মুভি দেখতে ঢুকে যায়। থিয়েটারের ভেতরে পুরুষোত্তম একটা মহিলাকে দেখতে পায়। থিয়েটার থেকে বের হয়ে পুরুষোত্তম ওই মহিলাটাকে খুঁজছিল। তখনই মহিলাটা তার সামনে আসে। ওই মহিলাটা বলে, থিয়েটারে তো সানি লিওনের থেকে আপনি আমাকেই বেশি দেখছিলেন। পরের সিনে আমরা দেখি পূর্ণিমা তার বাবার শহরের বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্টের হিসাব করছিল, আর তার পাশে বসে যতীনও তার ডায়েরিতে কিছু কোডের মাধ্যমে কিছু হিসাব মেলাচ্ছিল। এই ডায়েরিতে ওই টাকাগুলোর হিসাবের কোড আকারে লেখা ছিল, যেগুলো পুরুষোত্তম যতীনের কথায় মাছের ক্যারেজে করে কোথাও চালান করেছিল। এই কোডগুলো দেখে কেউ বুঝতে পারবে না যে এগুলো টাকার হিসাব, যার ফলে পূর্ণিমাও সেটা বুঝতে পারে না যে এগুলো কিসের হিসাব আর কোন টাকার হিসাব। সেটা অবশ্য পরবর্তীতে জানা যাবে। তো পূর্ণিমার ডায়েরির লেখা দেখে বলে, আপনার এই অস্পষ্ট লেখা আপনি ছাড়া কি কেউ বুঝতে পারে? যতীন বলে, সবাই যার যার পদ্ধতি অবলম্বন করে। তখনই আশিস এসে বলে, অ্যাকাউন্ট তো চলতেই থাকবে, কিন্তু এটা বলো যে কার ওপর ভরসা করা উচিত আর কার ওপর ভরসা করা উচিত নয়। যতীন বলে, রাহেজার ওপর ভরসা করা যায় না। কয়েক বছর আগে অন্য কোথাও থেকে টাকা এনে প্রজেক্ট শুরু করেছিল। সাহেব তাকে বাংলোতে ডেকে এনে বুঝিয়েছিল। তখন পূর্ণিমা বলে, বাবা যে অবস্থায় আছে এতে অনেকেই ভাবছি আমরা অনেক দুর্বল। এখন আমাদেরকে আমাদের ক্ষমতা দেখাতে হবে। যতীন বলে, আমি সব বিল্ডারদের সঙ্গে দেখা করছি, যাতে তারা জানতে না পারে সাহেবের ইনভেস্টমেন্টের উপর আমাদের কন্ট্রোল আছে। আশিস বলে, দেখা করে কিছুই হবে না। পূর্ণিমা এখানে আর্ট অফ ওয়ার সঞ্জুয়ের ব্যাপারে বলে। সেটা শুনে আশিস সেখানে চলে যায়। পুরুষোত্তম তার বাড়ি ফিরে এসে মঞ্জুরিকে তার হাতের ঘড়ি বিক্রি করার টাকাটা দেয়, আর তার সাথে তার চেনটাও ফেরত দিয়ে দেয়। মঞ্জুরি দেখে তার হাতের ঘড়িটা বিক্রি করে দিয়েছে। সেতে মন খারাপ করলে পুরুষোত্তম বলে, মোবাইলেও তো ঘড়ি দেখা যায়। এরপর রাতের বেলা ওয়াসিম একটা যাত্রায় যায়। সেখানে ক্যাটরিনা নাচছিল। সে ক্যাটরিনাকে ওই শুটারের ছবি দেখিয়ে তাকে খুঁজে দিতে বলে। এরপর গৌতম ক্যাটরিনাকে আবার কল করে, কিন্তু এবার সে লোনের জন্য কল করে না, বরং সে তার খোঁজ নেওয়ার জন্য কল করে। গৌতম তাকে বলে, আপনি আপনার লাইন কেন বদলাচ্ছেন না? ক্যাটরিনা বলে, আরে আপনি তো আমার পেটে লাথি দিচ্ছেন। গৌতম বলে, পেট চালানোর জন্য তো আরো অনেক উপায় আছে। ক্যাটরিনা বলে, পেট চালানোর জন্য আমার কাছে এই রাস্তাটাই আছে, আমি এতেই খুশি। 5 বছর হয়ে গেছে। গৌতম বলে, আমি 4 বছর ধরে এসেছি, কিন্তু এখন ফিরে যেতে চাচ্ছি। ক্যাটরিনা জিজ্ঞেস করে সে মুম্বাই কেন এসেছিল। গৌতম বলে, অনেক টাকা ইনকাম করে নিয়ে যেতে এসেছিলাম। ক্যাটরিনা বলে, আপনি মুম্বাইয়ের সবচেয়ে বড় সত্যিটা জানেন না। মুম্বাইয়ের টাকা মুম্বাইতেই থাকে। আপনি ইনকাম করে অনেক ফুর্তি করতে পারবেন, কিন্তু এই শহর আপনাকে টাকা বাইরে নিয়ে যেতে দেবে না। তখন গৌতম বলে ওঠে, আপনি তো কবি। ক্যাটরিনা হেসে বলে, এই নামে আমাকে কেউ কখনো আগে ডাকেনি। এরপর ক্যাটরিনা ফোনটা রেখে দেয়। পুরুষোত্তম রাতে ওই থিয়েটারে দেখা মহিলাটার কথা মনে করে তার স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ হয়। পরদিন ওয়াসিম রয়কে বলে, শুটাররা মুম্বাইয়ের বাইরের ছিল। রয় জেনে গিয়েছিল যে শুটারকে খোঁজার জন্য সে গতরাতে একটা মহিলাকে শুটারের ছবি দেখিয়েছে। এজন্য রয় ওয়াসিমের ওপর প্রচণ্ড রাগারাগি করে, কারণ তাকে মানা করা সত্ত্বেও সেই কেসে ইনভলভ হচ্ছিল। রয় ওয়াসিমকে সাসপেন্ড করার হুমকি আর তাকে এই কেস থেকে দূরে থাকতে বলে। ওয়াসিম তখন সেখান থেকে বেরিয়ে আসে। ওয়াসিম অনেক রেগে গিয়েছিল, কিন্তু সে কোনো রিয়াক্ট করে না। পরের সিনে আমরা দেখি দুজন লোক বিল্ডার রাহেজাকে গুলি করে চলে যায়।
ওদিকে যতীনের সঙ্গে পুরুষোত্তম দেখা করতে আসে। যতীন তাকে বলে, পূর্ণিমা আমাদের এই সিক্রেট কোডিং দেখে অনেক অবাক হয়েছিল। আমি আজ তাকে বলতে যাচ্ছিলাম যে এই সমস্ত কোডিং তুমি বানিয়েছ, কিন্তু সেখানে আশিস ছিল। ভাই বোনের মধ্যে কত পার্থক্য। পুরুষোত্তম বলে, আপনার আশিসের উপর কোনো সন্দেহ আছে? যতীন বলে, যেভাবে পরিস্থিতি বদলাচ্ছে কারোর উপরে ভরসা করা যাচ্ছে না। এইবার তুমি ডেলিভারি নিয়ে যাবে। তখন পূর্ণিমা যতীনকে কল করে টিভি অন করতে বলে। টিভিতে রাহেজার খুনের নিউজ বলা হচ্ছিল। নিউজের মাধ্যমে রাহেজার খুনের খবরটা জানতে পেরে যতীন বুঝতে পেরে যায় এই কাজ আশিস করেছেন। এজন্য সে আশিসের সঙ্গে রাগারাগি করে। আশিস বলে দেয়, আমি আমাদের ক্ষমতা দেখাচ্ছি। যতীন বলে, তোমার বাবার দিল্লি যাওয়ার পথে বাধা সৃষ্টি করে দিয়েছ তুমি। আশিস বলে, আমি দিল্লিতে যেতে চাই না, আমি এই মুম্বাইতে বসেই কাজ করব। বাবা সুস্থ হলে আমি তাকে সব বুঝিয়ে বলবো। এরপর যতীন পূর্ণিমার কাছে গিয়ে বলে, তোমার ভাই কিন্তু সবকিছু শেষ করে দেবে। আমি ভবিষ্যৎ দেখতে পাচ্ছি, তুমিই একমাত্র এই পার্টিকে বাঁচাতে পারো। তোমাকে রাজনীতিতে আসতেই হবে, না হলে সবকিছু ধ্বংস হয়ে যাবে। এখানে জানা যায় যে পূর্ণিমা অনেক ভালো ভাষণ দিত, আর একটা কলেজের ইলেকশনে সে দাঁড়াতেও চেয়েছিল, কিন্তু সাহেব তাকে বাধা দিয়েছিল। এর কয়েক মাস পর তার বিয়ে হয়ে যায়। রাতে ওয়াসিম একটা বারে বসে মদ খাচ্ছিল। তখনই প্রভাকর নামের একটা লোক এসে তার সামনে বসে। প্রভাকর ওয়াসিমকে বলে, আপনি আমাকে চিনতে পারেননি? 12 বছর আগে আপনি এই বারে আমাকে নিয়ে এসেছিলেন, আর আমাকে বুঝিয়েছিলেন আন্ডারওয়ার্ল্ডে থাকলে বাঁচবে না, মনে আছে? ওয়াসিমের তখন সবকিছু মনে পড়ে। প্রভাকর বলে, আপনি আমাকে নতুন কিছু করতে বলেছিলেন, তাই আমি নতুন কিছু ভেবেছি। এই বারটা এখন আমার, আমি এটা চালাই, তাই আমি বলছি আপনিও নতুন কিছু ভাবুন। এটা বলে প্রভাকর চলে যায়। তখন ওয়াসিম প্রভাকরের কথা ভেবে তার স্ত্রী মেহেরের বাড়িতে যায় আর তাকে বলে, তুমি বাড়িতে ফিরে এসো। কিন্তু মেহের তার কথা মানতে রাজি হয় না। সে বলে, তোমার তো আমার চেয়ে তোমার ডিপার্টমেন্টকে নিয়ে বেশি চিন্তা ছিল। যখন তোমাকে সবাই স্যালুট করতো তখন তোমার আমার কথা মনে ছিল না। আজ যখন সবাই তোমার বিরুদ্ধে এনকোয়ারি বসাচ্ছে তখন তোমার আমার কথা মনে পড়েছে। তখনই রয় ওয়াসিমকে কল করে একটা জায়গায় দেখা করতে বলে। ওয়াসিমও তার কথা অনুযায়ী সেখানে চলে যায়। সেখানে রয় ওয়াসিমকে বলে, সিএম সাহেব চায় না তুমি এই কেসে থাকো। ওয়াসিম বলে, আমি তো তাকে চিনিও না। রয় বলে, কিন্তু সে তোমার ওয়ার্কিং স্টাইল জানে। সে অফিসিয়ালি বলেছে আমরা যেন তোমাকে এই কেস থেকে দূরে রাখি। এজন্য আমাকে গতকাল অফিসে তোমার সঙ্গে এই ড্রামা করতে হয়েছে। পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। প্রথমে গায়কোয়াড়, তারপর রাহেজা। এখন সবাই খুব প্যানিক করছে। আমার তোমার সাহায্য প্রয়োজন। ওয়াসিম বলে, আমি একটা সুযোগের জন্য 13 বছর ধরে অপেক্ষা করছি। রয় বলে, ডিপার্টমেন্ট তোমার সঙ্গে যা করেছে তা অন্যায় ছিল। মনে হচ্ছে আমার সাথেও তাই হবে। আমার 1 সপ্তাহের মধ্যে ট্রান্সফার হবে। ওয়াসিম বলে, এই 1 সপ্তাহই যথেষ্ট। এরপর রয় চলে যায়। পরদিন আশিস তাদের আগের বাড়িতে আসে যেখানে তারা বড় হয়েছে। পূর্ণিমা তাকে সেখানে ডেকেছিল, কারণ আজ তাদের মায়ের মৃত্যুবার্ষিকী ছিল। এখানে পূর্ণিমা আশুকে বলে, আমরা কোথা থেকে এসেছি এটা যেন আমরা কখনো না ভুলি। এজন্য বাবা এই বাড়িটা কখনোই বিক্রি করেনি। আশিস বলে, এটা বলার জন্য তুই আমাকে এখানে ডেকেছিস? পূর্ণিমা বলে, হ্যাঁ, কারণ যাতে তোর মনে থাকে যে বাবা কত পরিশ্রম করে সাম্রাজ্য গড়েছেন। বাবার সাম্রাজ্য ধ্বংস করিস না আশু। আমি এটা কিছুতেই হতে দেব না। আজ থেকে আমার কাছে জিজ্ঞেস না করে তুই কোনো সিদ্ধান্ত নিবি না। এটা শুনে আশিস হেসে বলে, তুই এসবে কেন জড়াচ্ছিস? তোর ফ্যামিলি আছে তো। পূর্ণিমা বলে, যতীন কাকার সঙ্গে আমার কথা হয়েছে। রাহেজার ছেলে তার ফোন তুলছে না। আশিস বলে, এখন মনে হচ্ছে তার ছেলেকেও মারতে হবে। এটা শুনে পূর্ণিমা বলে, আমাদের জন্য এটা করা ঠিক নয়। আমরা আমাদের বিজনেস পার্টনারের সঙ্গে এমনটা করতে পারি না। আশিস বলে, পুরনো গায়কট হলে তাকে মেরে ফেলত। পূর্ণিমা বলে, পুরনো গায়কটকে দিল্লি যেতে হতো না। এজন্য আমাদের সব সিদ্ধান্ত ভেবে চিন্তে নিতে হবে। আশিস বলে, তুই এখন আমাকে কন্ট্রোল করবি? যতীন আমাকে যতটা বোকা ভাবে আমি কিন্তু ততটা বোকা নই। ওই দিন মিডিয়ার সামনে তোকে আনার আইডিয়া তার ছিল, যাতে তোকে সহজে কন্ট্রোল করতে পারে। পূর্ণিমা বলে, যতদিন না বাবা সুস্থ হচ্ছে ততদিন তুই আমার কথা শোন, এরপর সব নর্মাল হয়ে যাবে। পরের সিনে আমরা দেখি পুরুষোত্তম মাল ডেলিভারি দিতে যায়। ডেলিভারি শেষে পুরুষোত্তম যতীনকে এটা জানিয়ে দেয়। ওয়াসিম জেলে আশরাফ রহমান নামের একজন আসামির সঙ্গে দেখা করতে যায়, যাকে কিনা মিথ্যা টেরোরিস্টের মামলায় বহু বছর ধরে জেলে রাখা হয়েছে। এজন্য আশরাফ পুলিশদেরকে পছন্দ করত না, তাই সে ওয়াসিমের সঙ্গে কথা বলতেও রাজি হয় না। ওয়াসিম গায়কোয়াড়ের বাড়ির ছবি দেখিয়ে বলে, এটা গায়কোয়াড়ের বাড়ি, সে এখনো বেঁচে আছেন। আশরাফ তখন ওয়াসিমের সামনে এসে বলে, এই শহরকে আমি একা সাফ করেছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি গায়কোয়াড় কেন আমাকে সাফ করে দিল। আমার বিরুদ্ধে এনকোয়ারি কমিশন বসিয়ে দিয়েছে, শুধু এটার জন্যই কারণ আমি একজন মুসলমান। যদি আমি না থাকতাম তাহলে এতদিনে ও ডক্সেই পচে মরত, এই পর্যন্ত আসতে পারতো না। ওয়াসিম তখন আশরাফকে বলে, আমরা দুজনে একই রকম। আশরাফ বলে, আমি প্রফেসর ছিলাম, আমার ব্যাপারে 46টা পেপার পাবলিশ হয়েছে আলাদা আলাদা চ্যানেলে। সবাই আমাকে অনেক সম্মান করত, আর এখন সবাই আমাকে ফান্ডামেন্টালিস্ট বলে। যে ব্যক্তি জেলে আছে তার স্ত্রী বাচ্চারা কোনো গ্রামের মধ্যে লুকিয়ে বেঁচে আছে। তোমার তো শুধু ক্যারিয়ার নষ্ট হয়েছে, কিন্তু আমার পুরো জীবন নষ্ট হয়ে গেছে। আমি আর তুমি এক নই। ওয়াসিম বলে, কিন্তু আমাদের উদ্দেশ্য অনেক পবিত্র। এটা শুনে আশরাফ বলে,
পবিত্র উদ্দেশ্যে এখন আর কোনো ভরসা নেই। তুমি আমার কাছে কি চাও? ওয়াসিম বলে, আমি জানতে চাই গায়কোয়াডের উপর গুলি কে চালিয়েছে। শুনেছি এখানে থাকার পরেও আপনি সব খবর রাখেন। আশরাফ বলে, তুমি চাও আমি তোমাকে ওই লোককে ধরতে সাহায্য করব যে এমন একটা লোককে মারতে চায় যে আমার সবকিছু ধ্বংস করে দিয়েছে? ওয়াসিম বলে, হ্যাঁ। আশরাফ তখন বলে, জেলে থেকে ভালো মানুষের মাথাও খারাপ হয়ে যায়, হয়তো আমারও খারাপ হয়ে গেছে, কিন্তু এতটাও না যতটা তুমি ভাবছো। এটা বলে আশরাফ সেখান থেকে উঠে চলে যায়। এরপর আমরা পুরুষোত্তমকে আবার ওই ফিল্মের টিকিট কাটতে দেখি। তখন সেখানে ওই মহিলাটার সঙ্গে আবারও তার দেখা হয়। সেখানে তারা দুজন অনেক গল্প করে। মহিলাটা পুরুষোত্তমকে জিজ্ঞেস করে, এমন কোনো জায়গা আছে যেখানে আমরা প্রাইভেটলি দেখা করতে পারি? পুরুষোত্তম বলে, হ্যাঁ। এরপর পুরুষোত্তম ওই মহিলাটাকে তার নাম্বারও দিয়ে দেয়। পুরুষোত্তম তার নাম্বার মোবাইলে সেট করে নেয়। এরপর মহিলাটা চলে যায়। পরদিন পূর্ণিমা তার অফিসে যায় রামানিক নামের একজন লোকের সঙ্গে দেখা করতে। রামানিক তাদের বিজনেস পার্টনার ছিল। পূর্ণিমা এর আগে কখনোই ওই অফিসে আসেনি। পূর্ণিমা নিজের ইন্ট্রোডাকশন দিয়ে বলে, আমি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। আমি বাবার সব টাকা দেখাশোনা করি। এজন্য আমি জানি বাবার 800 কোটি টাকা আপনার কাছে পড়ে আছে। আমি ওই টাকা ফেরত চাই না। আমি চাই বিজনেস যেভাবে চলছে সেভাবেই চলুক। রামানিক বলে, যদি না চলে তাহলে রাহেজার মতো মেরে ফেলবে? পূর্ণিমা বলে, বাবা আপনার জন্য অনেক কিছু করেছেন। সুরাতে ফ্রিতে জমি কিনে দিয়েছেন। দুবাইয়ে আপনার ছেলে ড্রাগস কেসে ফেসে গিয়েছিল। তখন আমার বাবাই ফোন করে তাকে বের করেছিল। আমি বেশি কিছু চাইছি না, শুধু বলছি বিজনেস যেমনভাবে চলছে তেমনই চলতে দিন। রামানিক বলে, আমি কবে বলেছি যে চলতে দেব না? পূর্ণিমা বলে, আমি জানি আপনি আমাদের পেছনে অন্য পার্টির সাথে মিশেছেন। আমি তাদের সাথেও কথা বলবো, কিন্তু তার আগে আপনার সাথে কথা বলতে এসেছি। আপনি যদি এটা ভেবে আমাদের সঙ্গে সম্পর্ক ভাঙতে চান যে বাবার সময় শেষ, তাহলে এটা কিন্তু ভুল হবে। রামানিক বলে, আমি ভেবে জানাবো। এরপর পূর্ণিমা চলে যায়। তারপর সে একে একে বাকি বিজনেস পার্টনারদের সঙ্গেও দেখা করেও তাদেরকে বিজনেস যেভাবে চলছে সেভাবেই চালাতে বলে। এদিকে পূর্ণিমা তার বিজনেস সঠিকভাবে পরিচালনার চেষ্টা করছিল। অন্যদিকে তার ভাই আশিস তার বাড়িতে একটা মেয়ের সঙ্গে রাত কাটাচ্ছিল। রাতের বেলা আশিস পূর্ণিমার হাজব্যান্ড কৌশিককে তার বাড়িতে ড্রিঙ্ক করার জন্য ডাকে। এদিকে ওয়াসিমের বাড়িতে ওই দিনের ওই যাত্রার নাচ করা মেয়েটা আসে। বহু বছর আগে ওই মেয়েটা ওয়াসিমের বন্ধু ছিল। বাড়িতে ওয়াসিমের মেয়ে সোফায় ঘুমোচ্ছিল। ওয়াসিম তাকে ঘরে নিয়ে যায়। এরপর ওয়াসিম ওই মেয়েটার কাছে এসে বসে। সে বলে, মেহেরকে ফিরিয়ে আনার জন্য অনেক চেষ্টা করেছি। তখন মেয়েটা বলে, এটা তো আগেও করেছো, এতে আমাদের বন্ধুত্বে কি কখনো সমস্যা হয়েছে? মেয়েটা ওয়াসিমের কাছাকাছি এসে বলে, আমরা কি কিছুক্ষণের জন্য নিজেদের একাকিত্ব দূর করতে পারি? এরপর ওয়াসিমও তার প্রতি দুর্বল হয়। ওয়াসিম ওই মেয়েটার সঙ্গে রাত কাটায়। পরদিন সকালে ওয়াসিমের ঘরে ফাতিমা আসে। ফাতিমা ওয়াসিম আর ওই মেয়েটাকে একই সাথে একই বেডে দেখে ফেলে। ফাতিমা ওই মেয়েটাকে ডিম ভাজতে বলে। এরপর মেয়েটা উঠে ফাতিমার সঙ্গে রান্নাঘরে চলে যায়। কিছুক্ষণ পর ওয়াসিম ঘুম থেকে ওঠে। এরপর ওয়াসিম আবার আশরাফের সঙ্গে দেখা করতে যায়। সে আশরাফের ফ্যামিলির খোঁজ পেয়েছিল। ওয়াসিম আশরাফের ফ্যামিলির ঠিকানা বলে আশরাফ এতে অনেক রেগে যায়। সে বলে, তোমরা এত নির্দয় কিভাবে হতে পারো? ওয়াসিম বলে, আমি নিরুপায়। এখন আমি আপনার মেয়েকে বলে দিতে পারবো যে তার বাবা একজন টেরোরিস্ট, সে জেলে আছে। আশরাফ এটা শুনে বলে, কিন্তু এটা তো সত্যি নয়। ওয়াসিম বলে, কোনটা সত্যি আর কোনটা মিথ্যে এতে কি যায় আসে? আশরাফ বলে, সে সহ্য করতে পারবে না এটা, তার জীবন নষ্ট হয়ে যাবে। সে তাকে এটা বলতে মানা করে। ওয়াসিম তাকে ভয় দেখিয়ে বলে, বললাম তো আমি নিরুপায়। এটা শুনে আশরাফ অস্থির হয়ে সেভিয়র নামটা বলে। আশরাফ বলে, সে একজন কন্ট্রাক্ট কিলার। সে ওই রাতেও গায়কোয়াডকে মারতে গিয়েছিল। ওয়াসিম তখন জিজ্ঞেস করে, তবে গায়কোয়াডকে তো দিনে গুলি করা হয়েছিল। আশরাফ বলে, যখন সে বেঁচে গেল তখন তাকে খুন করার জন্য সেভিয়রকে পাঠানো হয়েছিল। সে হসপিটালেও পৌঁছে গিয়েছিল, কিন্তু তার আগেই গায়কোয়াডকে সরিয়ে নেওয়া হয়েছিল। যে গায়কোয়াডকে মারতে যাচ্ছে সে আর এটা লুকাতে চায় না, সে শুধু যে কোনোভাবে গায়কোয়াডকে মারতে চাচ্ছে। ওয়াসিম জিজ্ঞেস করে, সেভিয়রকে কোথায় পাওয়া যাবে? আশরাফ বলে, তাকে পাওয়া যাবে না। ওয়াসিম বলে, সেভিয়র কাছে খবর পাঠাও, এখানে তার জন্য নতুন একটা কাজ আছে। আশরাফ বলে, চেষ্টা করব। ওয়াসিম বলে, আমি তার সাথে কাল সন্ধ্যা 6টায় পার্ক হোটেলের সেলিব্রেশন বারে দেখা করব। পরের সিনে আমরা দেখি কৌশিক পূর্ণিমাকে বলে, আশিস আমাকে বাড়িতে ডেকেছিল, আমার মনে হয় তোমার এসব থেকে দূরে থাকা উচিত। পূর্ণিমা এতে রাজি হয় না। কৌশিক বলে, সে কিন্তু আমাদেরকে ইনডিরেক্টলি হুমকি দিয়েছে, আমাদের সাথে যা খুশি তাই হতে পারে। সন্ধ্যায় ওয়াসিম বারে সেভিয়র জন্য অপেক্ষা করছিল। তখনই বিদেশি এক লোক এসে ওয়াসিমকে কয়টা বাজে তা জিজ্ঞেস করে। ওয়াসিম তাকে বলে দেয় 5:30 বাজে। এরপর লোকটা চলে যায়। লোকটা যাওয়ার পর আর একটা লোক এসে সোডা নিয়ে চলে যায়। রাতে আশরাফ নামাজ পড়ছিল। তখনই একজন কয়েদি একটা কাচের টুকরো দিয়ে পেছন থেকে তার গলা কেটে তাকে মেরে ফেলে। এদিকে ওয়াসিম বারে অপেক্ষা করছিল, কিন্তু কেউই সেখানে আসে না। পরদিন আমরা দেখি গৌতম ক্যাটরিনাকে আবার কল করে। গৌতমের ক্যাটরিনার প্রতি একটা সফট কর্নার তৈরি হয়েছিল, তাই সে মাঝে মধ্যেই তাকে কল করত। সে ক্যাটরিনাকে বাইরে দেখা করতে বলে, কিন্তু ক্যাটরিনা বলে যে তার ম্যানেজার রাজা তাকে এখান থেকে বাইরে যেতে দেবে না। এদিকে গৌতমও তার সঙ্গে দেখা করতে সেই জায়গায় যেতে পারবে না। গৌতম ক্যাটরিনাকে তার নাম জিজ্ঞেস করলে ক্যাটরিনা তার নাম বলে দেয়। এদিকে জেলখানা থেকে আশরাফের লাশ বের করা হয়। সেখানে ওয়াসিমও ছিল।
তখনই ওই যাত্রার মেয়েটা ওয়াসিমকে কল করে বলে, শান্তার কথা মনে আছে? সে আমার এক বন্ধু, একটা মেয়ে আছে তার সাথে। শান্তা ওই মেয়েটাকে শুটারের কাছে এক রাতের জন্য পাঠিয়েছিল। আসলে ওই মেয়েটা ওয়াসিমকে ক্যাটরিনার কথাই বলছিল। পরের সিনে আমরা সেভিওকে দেখতে পাই। সে তার ল্যাপটপে গায়কোয়াডের বাড়ির আশেপাশে সিকিউরিটির ছবি দেখছিল। এরপর সিন এখানেই কাট হয়ে যায়। পরের সিনে আমরা ওয়াসিমকে ওই প্রস্টিটিউট কলোনিতে দেখতে পাই। ওয়াসিম সেখানে ক্যাটরিনার সঙ্গে দেখা করতে গিয়েছিল। ওয়াসিম ক্যাটরিনাকে জিজ্ঞেস করে, লোকটা কবে এসেছিল? ক্যাটরিনা বলে, 7 দিন আগে এসেছিল। সবাই তাকে পণ্ডিতজি বলে ডেকে তাকে নিয়ে মজা করছিল। সে বলছিল অনেক বড় একটা কাজ করে এসেছে। তার একটা ফোনও এসেছিল। সে কাউকে ভাই বলে ডাকছিল। ওয়াসিম ভাবছিল পণ্ডিতজি হয়তো আবার আসবে। এজন্য ওয়াসিম ক্যাটরিনাকে তার নাম্বার দিয়ে দেয়, যাতে নেক্সট টাইম পণ্ডিতজি আসলে ক্যাটরিনা তাকে জানাতে পারে। এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ক্যাটরিনার গায়ে যে লোকটা হাত তুলেছিল সে ওই পণ্ডিতজি ছিল। ওয়াসিম এরপর চলে যায়। এদিকে পুরুষোত্তম একটা নতুন ফ্ল্যাট ভাড়া করে। পরদিন সকালে আমরা দেখি আশিস তার রুমে একটা মেয়েকে নিয়ে ঘুমিয়েছিল। ঘুম ভাঙলে আশিস উঠে বাইরে আসে। বাইরে সে পূর্ণিমাকে দেখতে পায়। গতরাতে কৌশিককে হুমকি দেওয়ার জন্য পূর্ণিমা তার ওপর অনেক রেগেছিল। পূর্ণিমা বলে, আজ থেকে আমি আর তোর রাস্তায় আসবো না। তুই তো এটাই চাস, তাই না? আমি তোর হুমকিতে ভয় পেয়ে এটা বলছি না। তুই যদি ভেবে থাকিস আমি এসব বাবার জায়গা নেওয়ার জন্য করছি, তাহলে তোর এই ধারণা ভুল। তুই যদি আমার ফ্যামিলিকে হুমকি দিস সেটা কিন্তু ভালো হবে না। সেটা শুনে আশিস শেষে বলে, তাহলে তুই কি করবি? পূর্ণিমা রেগে গিয়ে আশিসের কালেকশনে থাকা সচিনের সাইন করা ব্যাটটা পানিতে ফেলে দেয়। আশিস রেগে পূর্ণিমাকে ধাক্কা দিয়ে বলে, তুই আমার থেকেও বেশি পাগল। পূর্ণিমা তখন পাল্টা ধাক্কা দিয়ে বলে, তুই আমাকে পাগল বানিয়েছিস। আশিস তখন পূর্ণিমাকে সরি বলে। এরপর ভেতর থেকে আশিসের গার্লফ্রেন্ড বেরিয়ে এলে পূর্ণিমা আশিসকে নিয়ে মজা করতে থাকে। এরপর আমরা আশিস আর পূর্ণিমার সুন্দর বন্ডিং দেখতে পাই। রাতে পণ্ডিতজি আবারও ক্যাটরিনার কাছে আসে। ক্যাটরিনা তখন ওয়াসিমকে কল করে তার ফোনটা পাশে রেখে দেয়। তখন পণ্ডিতজি আবার নিজের আনন্দের জন্য ক্যাটরিনাকে মারতে শুরু করে। ওয়াসিম ক্যাটরিনার ফোন রিসিভ করলে ক্যাটরিনাকে মারার আওয়াজ পায়। এতে ওয়াসিম বুঝতে পারে ওই শুটার আবার সেখানে এসেছে। ওয়াসিম তখন ছুটে যায় ক্যাটরিনার কাছে, কিন্তু ততক্ষণে ওই শুটার সেখান থেকে বেরিয়ে গেছে। শুটার এবার ক্যাটরিনাকে মেরে তাকে রক্তাক্ত করে দিয়েছিল। এটা দেখে ওয়াসিম রেগে ওই শুটারকে ধরার জন্য ছুটতে থাকে। কিছুক্ষণ পর ওয়াসিম ওই শুটারকে ধরেও ফেলে। ওয়াসিম শুটারকে ধরে নিয়ে একটা জায়গায় যায়। সেখানে সে তাকে অনেক মারধর করে। ওয়াসিম রয়কে কল করে জানিয়ে দেয় যে পণ্ডিতজি ধরা পড়েছে। এটা শুনে রয় অনেক খুশি হয়। ওয়াসিম বলে, পণ্ডিতজি কিছুই জানে না। সে শুধু ভাই ঘানোয়ার গেছিল বাইক নিতে, কিন্তু প্রেস কনফারেন্সের জন্য এখন এতটুকুই যথেষ্ট। রয় বলে, আমি সিএমকে কল করছি। আমি এখন অফিসিয়ালি তোমাকে এই কেসে আনতে চাই। সেটা শুনে ওয়াসিম খুব খুশি হয়। ওয়াসিম রয়ের সঙ্গে দেখা করতে এলে রয় তাকে জানায় যে সিএম তাকে এখনও এই কেসে আনতে রাজি নয়। ওয়াসিম বলে, পুরো মুম্বাই পুলিশ যেটা করতে পারেনি সেটা আমি করেছি, তবুও আমার সাথে প্রবলেম। এটা নিয়ে ওয়াসিম রয়ের সঙ্গে রাগারাগি করে চলে যায়। এরপর ওয়াসিম তার গাড়িতে বসে অনেক চিৎকার করতে থাকে। ওয়াসিম 13টা বছর ধরে একটা সুযোগের আশায় ছিল, যাতে সে সম্মানজনকভাবে একজন অফিসার হিসেবে সবার সামনে আসতে পারে। কিন্তু এত কিছু করার পরেও সিএম মোটেও সন্তুষ্ট নয়। ওয়াসিম এতে অনেক রেগে যায়। ওয়াসিম পণ্ডিতজিকে বলে, মনে হচ্ছে তোর জন্য আলাদা একটা বাড়ি খুঁজতে হবে। এরপর ওয়াসিম যতীনকে একটা জায়গায় ডাকে। যতীন সেখানে এলে ওয়াসিম পণ্ডিতজিকে দেখিয়ে বলে, এটাই গায়কোয়াডের শুটার। এটা দেখে যতীন রেগে গিয়ে বলে, তোমাকে আমি কেস থেকে দূরে থাকতে বলেছিলাম। আমি এখানে সবাইকে বলেছি যে সাহেবের সাথে এসবের কোনো সম্পর্ক নেই, তারপরও তুমি ওকে ধরে এনেছ। তুমি কি ভেবেছ আমি এতে খুশি হয়ে চিফ মিনিস্টারের কাছে তোমার জন্য সুপারিশ করব? ওয়াসিম বলে, আমার মনে হয় শুটার ধরা পড়ুক এটা আপনি চান না। যতীন বলে, তুমি কি বলতে চাইছো? এইসবের পেছনে আমি আছি? সাহেবের ওপর ফায়ারিং আমি করিয়েছি? আমি তোমাকে দুটো পরামর্শ দিচ্ছি। তুমি একে পুলিশের হাতে তুলে দাও, আর নিজের মুখ আমাকে আর কখনো দেখিও না। এটা বলে যতীন চলে যায়। পরদিনের প্রেস কনফারেন্সে ওয়াসিমের শুটারকে আনার কথা ছিল, কিন্তু ওয়াসিম শুটারকে তাদের হাতে তুলে দিতে রাজি হয় না। এটা শুনে সিএম রয়কে বলে, তুমি একজন পুলিশ কমিশনার, সাধারণ একজন পুলিশ তোমাকে হয়রানি করছে। রয় বলে, আমি তাকে প্রেশার দিলে সে নিজেই প্রেস কনফারেন্স ডাকতো। এটা আমাদের জন্য অনেক বড় সমস্যা হয়ে যেত। সিএম জগদীশ রয়কে বলে, এই ওয়াসিম অনেক ঝামেলা সৃষ্টি করছে, এর জন্য তুমি দায়ী। আমি তোমাকে সাসপেন্ড করছি। পরের সিনে আমরা দেখি ক্যাটরিনার অবস্থা অনেক খারাপ ছিল, যার কারণে শান্তা তাকে হসপিটালে নিয়ে যায়। গৌতম ক্যাটরিনার এই খবরটা জানতে পেরে হসপিটালে তার সঙ্গে দেখা করতে আসে। ক্যাটরিনার এই অবস্থা দেখে গৌতমের খুব খারাপ লাগে। ক্যাটরিনা বলে, কখনো ভাবিনি আমাদের এভাবে দেখা হবে। ক্যাটরিনা এরপর গৌতমকে জড়িয়ে ধরে। এরপর তারা দুজনেই খুব ইমোশনাল হয়ে পড়ে। গৌতম ক্যাটরিনাকে বাইরে খাবার খাওয়াতে নিয়ে যায়। সে ক্যাটরিনাকে বলে, আপনাকে হাসলে অনেক সুন্দর লাগে। ক্যাটরিনা বলে, এটা তো মানুষকে দেখানোর জন্য। যেদিন আমি ভেতর থেকে হাসবো সেদিন দেখবেন আমার হাসি কেমন। গৌতম জিজ্ঞেস করে, আপনার এই অবস্থা কে করেছে? ক্যাটরিনা বলে, আপনি যেমন আপনার লাইনে গালি খান, ঠিক তেমনি আমিও আমার লাইনে এরকম মার খেয়ে থাকি। ক্যাটরিনা বলে, এত মজার খাবার আপনি কেন খাচ্ছেন না? গৌতম বলে, আপনাকে হাসতে দেখে আমার পেট ভরে গেছে। গৌতম ক্যাটরিনাকে ভালোবেসে ফেলেছিল, তাই তার প্রতি গৌতম অনেক দুর্বল ছিল। সে রাজার সঙ্গে কথা বলে ক্যাটরিনার সঙ্গে বাইরে দেখা করতে চায়,
কিন্তু ক্যাটরিনা তাকে মানা করে দেয়। এরপর ক্যাটরিনা আর শান্তা তাদের জায়গায় ফিরে যায়। সেখানে তারা রাজার চিৎকার শুনে আড়ালে লুকিয়ে দেখে একটা লোক রাজাকে মারছে আর ওই পণ্ডিতজির ব্যাপারে জিজ্ঞেস করছে। ওই লোকটা ছিল পণ্ডিতজির ভাই, যে কিনা ওই দিন বাইক চালাচ্ছিল। তার ভাই নিখোঁজ হওয়ার কারণে সে এখানে এসেছে তাকে খুঁজতে, কিন্তু রাজা জানতো না পণ্ডিতজি কোথায়। রাজা বলে দেয় একজন পুলিশ অফিসার কাল এখানে এসেছিল, সে পণ্ডিতজির পিছু করেছিল। এরপর রাজা আর কিছুই জানে না। ওই লোকটা রাজাকে বলে, তুই পুলিশকে ডেকেছিলি? রাজা বলে, আমি ডাকিনি, ক্যাটরিনা ডেকেছিল। ওই লোকটা ক্যাটরিনাকে ডাকতে বলে। এটা শুনে শান্তা বাইরে থেকে ক্যাটরিনাকে পালিয়ে যেতে বলে। ক্যাটরিনা সেখান থেকে পালিয়ে গৌতমকে কল করে। গৌতম ক্যাটরিনার কাছে এসে তাকে সেখান থেকে তার বাড়িতে নিয়ে যায়। গৌতমের বাড়ি অনেক দূরে ছিল, তাই ক্যাটরিনাকে কেউ খুঁজেও পাবে না। এজন্য গৌতম ক্যাটরিনাকে বলে, আপনি এখানে সুরক্ষিত। পরের সিনে আমরা ওয়াসিমকে শিরিনের সঙ্গে একটা ক্যাফেতে দেখতে পাই। ওয়াসিম শিরিনকে বলে, আমি ওই শুটারকে ধরে ফেলেছি, আমি তোমার চ্যানেলে আসতে চাই। শিরিন বলে, তোমার ক্যারিয়ার শেষ হয়ে যাবে। কিন্তু ওয়াসিমের এবার আর তার ক্যারিয়ারের কোনো পরোয়া ছিল না। সে বলে, ডিপার্টমেন্টের আর আমাকে প্রয়োজন নেই, তুমি কি আমাকে সাহায্য করবে? শিরিন ওয়াসিমকে তার চ্যানেলে আনতে রাজি হয়। এরপর ক্যাটরিনা ওয়াসিমকে কল করে তাকে ওই লোকটার ব্যাপারে জানিয়ে দেয়। ওয়াসিম কিছুক্ষণ পর সেখানে আসে। ওয়াসিমকে ধরার জন্য ওই লোকটা ক্যাটরিনার রুমে বসেছিল। ওয়াসিম বুঝতে পেরেছিল লোকটা ক্যাটরিনার রুমে আছে, তাই সে অন্য রাস্তা দিয়ে ক্যাটরিনার রুমে যায়। সেখানে সে ওই লোকটাকে ধরে ফেলে। ওয়াসিম ওই লোকটাকে ধরে নিয়ে যায়, আর সেটা সে ক্যাটরিনাকে ফোন করে জানিয়েও দেয়। এটা শুনে ক্যাটরিনা অনেক খুশি হয়। ক্যাটরিনা এরপর গৌতমের সাথেই থাকতে শুরু করে। কিন্তু কিছুদিন পর রাজা ক্যাটরিনাকে সেখান থেকে নিয়ে যায়। গৌতম ক্যাটরিনাকে নিতে চাইলে রাজা তাকে বলে, টাকা দিয়ে তারপর ক্যাটরিনাকে কিনে নিয়ে যাস। রাজা কোনোভাবেই ক্যাটরিনাকে যেতে দেয় না, যার ফলে গৌতম আর ক্যাটরিনা আবার আলাদা হয়ে যায়। ওয়াসিম এরপর আশিসের সঙ্গে দেখা করে তাকে ওই শুটারের ব্যাপারে জানায়। আশিস ওয়াসিমের সঙ্গে ওই শুটারের কাছে যায়। সেখানে গিয়ে আশিস পূর্ণিমাকে কল করে বলে, আমি ওই শুটারদেরকে ধরে ফেলেছি, আমি এখন এদেরকে মেরে ফেলবো। পূর্ণিমা তাকে বাধা দিয়ে বলে, তুমি কিন্তু আমাকে বলেছিলে তুমি আমার কাছ থেকে না শুনে কিচ্ছু করবে না। কিন্তু আশিস তার কোনো কথা না শুনেই ওই শুটারদেরকে মেরে ফেলে। এরপর যতীন পূর্ণিমাকে বলে, আশিসের মধ্যে ওই সাহেবওয়ালা পার্ট নেই, তোমাকেই রাজনীতিতে আসতে হবে, না হলে পার্টি ধ্বংস হয়ে যাবে। পূর্ণিমা বলে, আমি আশিসকে প্রমিস করেছি যে আমি ওর রাস্তায় আসবো না। যতীন বলে, তুমি যদি পার্টি না সামলাও তাহলে সাহেব দিল্লিতে যেতে পারবে না, কারণ দিল্লিতে সবাই এই মার্ডারের ব্যাপারে কথা বলছে। পার্টির হাইকমান্ডও এই বিষয়ে জানে, কিন্তু আশিসের এতে কিছুই যায় আসে না। রাতের বেলা পূর্ণিমা তার ফ্রেন্ড লিপাক্ষীর বাড়িতে যায়। সেখানে পূর্ণিমা লিপাক্ষীকে তার ভাইয়ের কর্মকাণ্ডের ব্যাপারে বলে দেয়। লিপাক্ষী বলে, তুমি কি চাও? কলেজে তুমি ইলেকশন থেকে সরে গেলে, নিজের ভালোবাসা ছেড়ে এমন একটা লোককে বিয়ে করলে যাকে তুমি কখনোই চাওনি, বিয়ে করে হাউসওয়াইফ হয়ে গেছো। পূর্ণিমা বলে, আমি তখন এসব এজন্যই করেছিলাম কারণ তখন আমি একজন মেয়ে ছিলাম, কিন্তু এখন আমি সেই সমস্ত কিছু করব যা আমি করতে চাই। এরপর পূর্ণিমা আর লিপাক্ষী একে অপরকে কিস করে। এখানে আমরা জানতে পারি পূর্ণিমা আর লিপাক্ষী দুজনেই লেসবিয়ান। তারা দুজনে একে অপরের সঙ্গে রিলেশনে ছিল। এখানে দুজন বেশ ঘনিষ্ঠ হয়ে পড়ে। পরদিন পার্টির র্যালি ছিল, যেখানে আশিস ভাষণ দিতে চায়। পূর্ণিমা তাকে মানা করে দেয়, কিন্তু সে তার কথা শোনে না। পূর্ণিমা অবশেষে বলে দেয়, ঠিক আছে, তুমি ভাষণ দেবে। পূর্ণিমা এবার প্রকাশ্যে খেলার প্ল্যান বানায়। স্টেজে যখন আশিস ভাষণ শুরু করতে যাচ্ছিল তখন পূর্ণিমাও স্টেজে আসে আর ভাষণ দেয়। আশিস পূর্ণিমাকে দেখে রেগে স্টেজ থেকে নেমে চলে যায়। এদিকে এক শুটার আবার সাহেবকে মারতে যায়, কিন্তু সাহেবের জায়গায় এবার ওয়াসিম শুয়েছিল। ওয়াসিম ওই শুটারকে গুলি করে মেরে ফেলে। পরের সিনে পূর্ণিমার রাতে ত্রিপাঠী সাহেবের সঙ্গে দেখা করতে আসে। ত্রিপাঠী তাকে বলে, পার্টি হাইকমান্ডে তোমার ভাষণ অনেক ভালো লেগেছে। সাহেবের জ্ঞান না ফিরলে হাইকমান্ড সাহেবের জায়গায় তোমাকে দেখতে চায়, আশিসকে নয়। আশিস এসব জানতে পেরে ভীষণ রেগে যায়। সেভাবে যতীন কাকার সাপোর্ট ছাড়া পূর্ণিমা এসব করতে পারবে না, তাই আশিস রেগে গুদামে গিয়ে যতীনকে খুন করে। এরপর সে তার ওই ডায়েরিটা খুঁজতে থাকে যেখানে ওই টাকার হিসাব লেখা ছিল, কিন্তু আশিস ওই ডায়েরিটা খুঁজে পায় না। পুরুষোত্তম এসব আড়াল থেকে দেখে ফেলে। সে যতীনের বিশ্বস্ত লোক ছিল, সেই একমাত্র যতীনের টাকার হিসাব এবং বিজনেসের ব্যাপারে সবকিছু জানত। পূর্ণিমা যখন জানতে পারে যে আশিস যতীনকে মেরে ফেলেছে তখন সে আশিসের ওপর অনেক রাগারাগি করে। আশিসও তখন তাকে হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়। এখান থেকেই আশিস আর পূর্ণিমার রাস্তা আলাদা হয়ে যায়। আশিস যখন পুরুষোত্তমের ব্যাপারে জানতে পারে তখন সে তাকেও ধরে নিয়ে গুদামে চলে যায় আর যতীন কাকার ওই ডায়েরির ব্যাপারে জিজ্ঞেস করে। পুরুষোত্তম তখন এমন নাটক করে যে আশিস ধরে নেয় পুরুষোত্তম কিছুই জানে না, যার ফলে সে তাকে ছেড়ে দেয়। পরের সিনে আমরা দেখি পূর্ণিমার ছেলে অমিত লুকিয়ে বাইরে বেরিয়ে যায়। পূর্ণিমা এতে অনেক ভয় পেয়ে যায়। সে অমিতকে বোঝায় যাতে সে কখনোই আর এমন সিকিউরিটি ছাড়া বাইরে বের না হয়। কৌশিক তখন পূর্ণিমাকে বলে, আমরা নর্মাল লাইফ লিড করতে চাই। কৌশিক চায় না পূর্ণিমা রাজনীতিতে আসুক, কিন্তু পূর্ণিমা তাকে বোঝালে কৌশিক তার কথা মেনে নেয়। এরপর একদিকে পূর্ণিমার সমস্ত বিজনেসম্যানদের সঙ্গে দেখা করে তাদেরকে সাপোর্ট করতে বলে, আর অন্যদিকে বিজনেসম্যান রামানিক আশিসের সঙ্গে হাত মেলায়। এরপর পুরুষোত্তম অফিসে বসে ফাইল দেখছিল। সেখানে যতীনের ওই ডায়েরিটাও ছিল। সে সিদ্ধান্ত নেয় যে এই ডায়েরিটা সে পূর্ণিমাকে দিয়ে দেবে, কিন্তু আশিসের ভয়ে সে পূর্ণিমার কাছে যেতে পারে না, যার ফলে ডায়েরিটা সে নিজের কাছেই রেখে দেয়। রাতের বেলা রয় ওয়াসিমকে বলে,
সাহেবের উপর অ্যাটাক সিএম জগদীশই করিয়েছিল। ওয়াসিম তখন এটা শুনে সিএম এর কাছে গিয়ে তাকে ব্ল্যাকমেল করে আর বলে, আমাকে পার্টির টিকিট দিয়ে দিন, আমি এই পুলিশের চাকরি করে বিরক্ত হয়ে গেছি। কিন্তু সিএম তো অনেক বড় খেলোয়াড়, তাই ওয়াসিমের ব্ল্যাকমেলের কোনো প্রভাবই তার উপর পড়ে না। ওয়াসিম বুঝতে পারছিল না সে এখন কি করবে। এরপর পূর্ণিমা সিএম এর সঙ্গে দেখা করে তাকে সাপোর্ট করতে বলে। সিএম বলে, আমি একটু সময় চাই। এরপর সিএম জগদীশ আশিসের সঙ্গে দেখা করে তাকে বলে, সাহেবকে মারার অর্ডার আমিই দিয়েছিলাম, কারণ সাহেবের সিএম হওয়ার স্বপ্ন ছিল আর আমার দিল্লি যাওয়ার স্বপ্ন ছিল। কিন্তু হঠাৎই একদিন সাহেব তার প্ল্যান চেঞ্জ করে নিজেই দিল্লি যেতে চাইল আর আমাকে সিএম হতে বলল। এসব শুনে আশিস রেগে গিয়ে জগদীশকে মারতে যায়, কিন্তু সে তাকে ছেড়ে দেয়, কারণ জগদীশ সিএম ছিল, তাকে মারলে তো ঝামেলা হতে পারে। এজন্য আশিস তার সঙ্গে একটা ডিল করে। আশিস তাকে বলে, বাবা না উঠলে আমি সিএম হব আর আপনি দিল্লি যাবেন, আর বাবার জ্ঞান ফিরলে আমি দিল্লি যাব আর আপনি সিএম হবেন। ওয়াসিম এই সবকিছুই জানত, তাই আশিস ওয়াসিমকে মারার জন্য তার বাড়িতে লোক পাঠায়। কিন্তু ওয়াসিম বাড়িতে ছিল না, তাই ওই লোকগুলো ওয়াসিমের স্ত্রী মেহেরকে মেরে ফেলে। ওয়াসিম তখন তার মেয়েটাকে তার ওই মেয়ে বন্ধুর কাছে নিয়ে আসে, কারণ ওয়াসিম চায় না তার মেয়েরও তার স্ত্রীর মতোই অবস্থা হোক। এরপর রাতে লিপাক্ষী মদ খেয়ে এসে পূর্ণিমার উপর রাগারাগি করে, কারণ সে তাকে টাইমই দিচ্ছিল না। পূর্ণিমা তাকে বলে, আমাদের কিছুদিন আলাদা থাকতে হবে, সামনে ইলেকশন, আমাদের ব্যাপারে মিডিয়া জানতে পারলে আমি ইলেকশন হেরে যাব। এরপর লিপাক্ষী পূর্ণিমাকে কিস করে সেখান থেকে চলে যায়। পরদিন পুরুষোত্তম পূর্ণিমাকে ওই ডায়েরি দিয়ে দেয়, কিন্তু পূর্ণিমা ওই ডায়েরির কোডগুলো দেখে কিছুই বুঝতে পারছিল না। এদিকে ওয়াসিম আশিসকে ফোন করে হুমকি দিয়ে বলে, আমি আমার স্ত্রীর খুনের প্রতিশোধ নেব। আশিস এতে অনেক ভয় পেয়ে যায় আর তার বাড়ির চারপাশের সিকিউরিটি আরও জোরদার করে। এরপর দিন হঠাৎ করে সাহেবের জ্ঞান ফিরে আসে আর তাতে এই গল্পটা একটা নতুন মোড় নেয়। পূর্ণিমা এতে অনেক খুশি হয়, সে আশিসকে এই খবরটা দেয়, কিন্তু আশিস এই খবর পেয়ে একটুও খুশি হয় না। আশিস গায়কোয়াড়ের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে বের হয়। গার্ডরা তাকে সিকিউরিটি দিয়ে গাড়ি পর্যন্ত নিয়ে যায়। আমরা সেখানে ওয়াসিমকে দেখতে পাই। ওয়াসিম আশিসকে মারার জন্য সেখানে এসেছিল, কিন্তু আশিস গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। ওয়াসিমও গাড়ি নিয়ে তার পেছন পেছন যেতে থাকে। আশিসের গাড়ি গায়কোয়াড়ের বাড়ির ভেতর ঢুকে গেলে ওয়াসিম আর সেখানে যেতে পারে না। এরপর আশিস তার বাবার রুমে যায়। আশিসকে দেখে গায়কোয়াড় অনেক খুশি হয়, কিন্তু এসব দেখে পূর্ণিমার অনেক খারাপ লাগে, কারণ গায়কোয়াড় সাহেব সবসময় আশিসকেই বেশি ভালোবাসত। এরপর আশিস ছাদে যায়, তখন সেখানে পূর্ণিমাও আসে। আশিস তাকে জিজ্ঞেস করে, বাবা যতীন কাকার ব্যাপারে কিছু জিজ্ঞেস করেছিল? পূর্ণিমা বলে, চিন্তা করিস না, আমি তাকে কিছুই বলিনি। আশিস তাকে ধন্যবাদ জানায়। পূর্ণিমা বলে, এর মানে এই নয় যে আমি তোকে ক্ষমা করে দিয়েছি, আমাদের এখন ঝগড়া করার প্রয়োজন নেই। আশিস বলে, তুই সত্যিই সরে যাচ্ছিস? পূর্ণিমা বলে, আমি এসব এজন্যই করেছিলাম কারণ আমি ভেবেছিলাম বাবা আর উঠবে না, কিন্তু বাবা তো সুস্থ হয়ে গেছে। তবে বাবার সাম্রাজ্য সামলানোর জন্য আমি তোর থেকে বেশি যোগ্য, এটা ভুলিস না। এই ব্যাপারে আমরা তখন কথা বলবো যখন বাবা থাকবে না, এখন সব আগের মতোই হয়ে যাবে। আশিস বলে, মিডিয়াতে তুই স্টেটমেন্ট দিবি নাকি আমি? পূর্ণিমা বলে, আমি তো বললাম সব আগের মতো চলবে, এখন তুই স্টেটমেন্ট দে। এটা বলে পূর্ণিমা চলে যায়। এখানে আশিস আর পূর্ণিমার সম্পর্ক আবারও আগের মতো হয়ে যায়। বাইরে ওয়াসিম আশিসের জন্য অপেক্ষা করছিল। তখন বাইরে সে অনেক গার্ড আর অ্যাম্বুলেন্স দেখতে পায়। ওয়াসিম গাড়ি থেকে নেমে একজন গার্ডকে জিজ্ঞেস করে, এখানে এত গার্ড আর অ্যাম্বুলেন্স কেন? গায়কোয়াড় সাহেব কি মারা গেছে? গার্ড তাকে জানায় খুব শীঘ্রই নিউজ আসবে, গায়কোয়াড় সাহেবের জ্ঞান ফিরেছে, বাঘ কখনো মরে না। ওয়াসিম এরপর এই খবরটা শিরিনকে দিয়ে দেয়। শিরিন এই ব্যাপারে নিউজ কভার করে, যার ফলে দেশের সবাই জানতে পেরে যায় যে গায়কোয়াড়ের জ্ঞান ফিরেছে। রাতের বেলা গায়কোয়াড় নিউজ দেখছিল, তার জ্ঞান ফেরাতে পুরো শহরের মানুষ উল্লাস করছে। তখনই পূর্ণিমা তার কাছে আসে। গায়কোয়াড় পূর্ণিমাকে যতীনের ব্যাপারে জিজ্ঞেস করলে পূর্ণিমা মিথ্যা বলে দেয় যে যতীন তার সঙ্গে দেখা করতে এসেছে। সে প্রায় পৌঁছেই গেছে, তবে একটু সময় লাগবে। কিন্তু গায়কোয়াড় পূর্ণিমার মিথ্যেটা ধরে ফেলে। পূর্ণিমা তখন বলে দেয় যে যতীনকে মেরে ফেলা হয়েছে, কিন্তু আশিস যে যতীনকে মেরেছে এটা পূর্ণিমা তাকে জানায় না। এই খবরটা শুনে গায়কোয়াড় অনেক কষ্ট পায়, কারণ যতীন তার অনেক বিশ্বস্ত একজন লোক ছিল। গায়কোয়াড় বলে, আমি তাদেরকে ছাড়বো না। পরদিন লোকজন জয়ধ্বনি দিতে দিতে গায়কোয়াড়ের বাড়ির সামনে আসে। গায়কোয়াড় তখন নিজের পায়ে হেঁটে জনতার সামনে যায়। সবাই তখন গায়কোয়াড়কে দেখে অনেক খুশি হয়, কিন্তু গায়কোয়াড়ের সুস্থ হওয়ার বিষয়টা সিএম এর একদম ভালো লাগে না, কারণ তার দিল্লি যাওয়ার স্বপ্ন তো আবার ভেঙে গেছে। পরের সিনে আমরা দেখি সিএম গায়কোয়াড়ের সঙ্গে দেখা করতে আসে। সিএম এলে পূর্ণিমা আর আশিস বাইরে চলে যায়। তখন গায়কোয়াড় সিএমকে গালি দিয়ে বলে, আমি জানি এই অ্যাটাক তুই করিয়েছিস, কিন্তু তুই ভুলে গেছিস গায়কোয়াড় 2-4 গুলিতে মরে যাওয়ার মতো মানুষ নয়। তোর দিল্লি যাওয়ার স্বপ্ন কখনো পূরণ হবে না, দিল্লি তো আমিই যাব। সিএম বলে, আপনি আমাকে যা বলেছেন আমি সব করেছি, মন থেকে আপনার সেবা করেছি, আপনাকে আমার বড় ভাই ভেবেছি, কিন্তু আপনি আমাকে নিজের ছোট ভাই ভাবতে পারেননি, অন্তত নিজের চাকর তো ভাবতে পারতেন। কিন্তু না, আপনি আমাকে সবসময় ভিখিরির মতো ট্রিট করেছেন। আর ওই ভিখিরি যে আপনার চোখ আঠে একটা বাটি নিয়েই অপেক্ষায় দাঁড়িয়ে আছে যে এবার সাহেব এসে আমাকে বাটিতে 2টো কড়ি রাখবে, সেই ভিক্ষার অপেক্ষায় আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম। দিল্লি যাওয়ার স্বপ্ন আমার ছিল, আপনার নয়। আপনি সেটাও আমার থেকে কেড়ে নিয়েছিলেন। গায়কোয়াড় বলে, তুই রাস্তায় ছিলি, আমি তোকে তুলে এখানে এনেছিলাম।
আমি তোর জাতকেও কখনো এখানে আসতে দেইনি। সিএম বলে, আমি জানি, এজন্যই আমি আপনাকে এতদিন সহ্য করেছি, কিন্তু আমি যখন জানতে পেরেছি আপনার অপদার্থ ছেলে আমার জায়গা নেবে তখন আমি সহ্য করতে পারিনি। গায়কোয়াড় বলে, তোর যা করার ছিল তুই করেছিস, কিন্তু তুই হেরে গেছিস। তুই এবার বাসি নিউজের মতো গায়েব হয়ে যাবি। আমি তোকে শেষ করে দেব, আর আশিস হবে সিএম। তখন সিএম বলে, ঠিক আছে, আপনি যা ভালো মনে করেন করেন, কিন্তু যাওয়ার আগে আমি একটা কথা বলতে চাই। আমি তো আপনার ছেলেকে অপদার্থ বলেছি, কিন্তু সে তো আসলে আস্ত একটা হারামখোর। সে আমার সাথে একটা ডিল করেছিল। তার বিশ্বাস ছিল আপনি আর কখনোই উঠবেন না। এজন্য সে আমার সঙ্গে ডিল করেছিল যে আমি আপনার জায়গায় দিল্লি যাব আর সে এখানকার সিএম হবে। আর সে এই ডিল তখন করেছিল যখন সে জানতে পেরেছিল যে আমি আপনার উপর গুলি চালানোর অর্ডার দিয়েছিলাম। গায়কোয়াড় বলে, তুই আমাকে কেন মারতে চেয়েছিলি সেটা আমি জানি, কিন্তু যতীনকে কেন মারলি? সিএম বলে, আমি খুনের ওপর বিশ্বাস করি, কিন্তু খুনের ওপর নয়। মারার স্টাইল তো আপনার। আমি জীবনে একবারই খুন করার চেষ্টা করেছি, আর সেটাই প্রথম এবং শেষবার। এটা বলে সিএম চলে যায়। গায়কোয়াড় ভাবতে থাকে যে তাহলে যতীনকে কে মেরেছে। কিছুক্ষণ পর ত্রিপাঠী তার সঙ্গে দেখা করতে আসে। ত্রিপাঠী গায়কোয়াড়কে বলে, 3 দিন পর জেনারেল ওয়ার্ডের মিটিং হবে। প্রতিবারের মতো এবারও আপনার টাইমিং একদম পারফেক্ট। গত 5 দিনে আমি 2 বার আপনার শহরে এসেছি। পূর্ণিমা আপনাকে বলেনি? গায়কোয়াড় বলে, না। ত্রিপাঠী পূর্ণিমার ভাষণের অনেক প্রশংসা করে। গায়কোয়াড় এটা শুনে অনেক অবাক হয়। ত্রিপাঠী বলে, পার্টি হাইকমান্ড তো জানতই না যে আপনার একটা মেয়েও আছে। আপনি সবসময় আপনার ছেলেকে উত্তরাধিকারী ভেবেছেন। হাইকমান্ড জানতে চাইছে যে আপনি দিল্লিতে আসতে প্রস্তুত কিনা। গায়কোয়াড় এতে সম্মতি দিয়ে দেয়। এরপর ত্রিপাঠী বলে, আপনার ছেলে যতীনের সঙ্গে যা করেছে সেটা অন্যায়। সে তো আপনার অনুগত ছিল। এটা শুনে গায়কোয়াড় হতবাক হয়ে যায়। ত্রিপাঠী চলে যাওয়ার পর গায়কোয়াড় যতীনকে মারার জন্য আশিসকে ডেকে অনেক মারতে থাকে। এরপর সে অসুস্থ হয়ে যায়। ডক্টর জানায় যে গায়কোয়াড় স্ট্রোক করেছে। সে প্যারালাইজড হয়ে গেছে। সে আর হাঁটতে পারবে না। রাতের বেলা গায়কোয়াড় শুয়ে শুয়ে তার অতীতের সব সফলতার কথা মনে করছিল। সে এখন কোনো কাজই একা করতে পারছিল না। তার দিল্লি যাওয়ার স্বপ্ন ভেঙে গেছে। এজন্য সে অনেক কাঁদতে থাকে। এদিকে আশিস সিএমকে কল করে অনেক কান্নাকাটি করে বলে, আমি অনেক বড় ভুল করেছি। আমি বাবার পেছনে ছুরি চালিয়েছি। সিএম তাকে সান্ত্বনা দেয়। পরদিন সিএম ত্রিপাঠীর সঙ্গে দেখা করতে যায়। সিএম ত্রিপাঠীকে গায়কোয়াড়ের প্যারালাইজড হওয়ার খবরটা দিয়ে দেয়। সেই সাথে ত্রিপাঠীকে বলে, আমি লোকসভা কন্টেস্ট করতে চাই। ত্রিপাঠী বলে, আর সিএম এর সিট? সিএম বলে, সাহেব আশিসকে সিএম এর জন্য রেডি করছিল। ত্রিপাঠী বলে, হাইকমান্ড আপনার কথা মেনে নিলেও গায়কোয়াড় যে প্রপোজাল দিয়েছিল সেটা কি আপনাকে দেবে? সিএম বলে, আমি সবকিছু আবারও নিচ থেকে শুরু করতে চাই। পোর্টফোলিও পার্টি আমাকে যা দেবে আমি সেটাই হাসি মুখে মেনে নেব। ত্রিপাঠী বলে, আমি হাইকমান্ডের কাছে আপনার প্রস্তাব রাখব। পরদিন পূর্ণিমা কৌশিককে বলে, এখন আর আমি পিছিয়ে যাব না। বাবা প্যারালাইসিস হয়ে গেছে। আজ না হয় কাল তাকে তার সাকসেসর বেছে নিতে হবে। আমি তার সাকসেসর হতে চাই। কিন্তু কৌশিক এটা কোনোভাবেই মানতে পারে না। সে পূর্ণিমাকে স্পষ্ট জানিয়ে দেয় যে সে যেহেতু ডিসিশন নিয়ে ফেলেছে তাই কৌশিক তাকে কোনোভাবেই সাপোর্ট করবে না। এই যাত্রায় পূর্ণিমা একা। সে আর অমিত পূর্ণিমা থেকে দূরে থাকবে। এটা বলে কৌশিক উঠে চলে যায়। এদিকে জগদীশ আশিসের কাছে যায় আর বলে, যা হয়েছে ভুল হয়েছে। এখন তোমার নিজের উপর কন্ট্রোল রাখতে হবে। 24 ঘন্টা আগে হওয়া আমাদের ডিল এবার সফল হবে। সাহেব প্যারালাইজড হয়ে গেছে এবং আমার দিল্লি যাওয়ার রাস্তা ক্লিয়ার হয়ে গেছে। মুম্বাইয়ে এখন নতুন সিএম এর প্রয়োজন হবে। তুমি কি প্রস্তুত? এটা শুনে আশিস অনেক খুশি হয়। পরের সিনে আমরা দেখি ওয়াসিম পূর্ণিমার সঙ্গে দেখা করার জন্য তার বাড়িতে আসেন। ওয়াসিম তাকে বলে দেয় যে জগদীশ তার বাবাকে মারার জন্য শুটার পাঠিয়েছিল, কিন্তু পূর্ণিমা সেটা বিশ্বাস করে না। ওয়াসিম বলে, আমার স্ত্রী খুন হয়েছে 48 ঘন্টাও হয়নি। আমার মেয়েকে অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছি। জানি না আমাদের আর কবে দেখা হবে। আমার জীবন একেবারে ধ্বংস হয়ে গেছে। যদি আপনার মনে হয় আমি মিথ্যে বলছি তাহলে আপনার ভাই আশিস কেন আমাকে মারার জন্য আমার বাড়িতে গুন্ডা পাঠিয়েছিল? এটা শুনে পূর্ণিমা অবাক হয়ে যায়। ওয়াসিম বলে, আশিস আমাকে মারার জন্য গুন্ডা পাঠিয়েছিল। আমি আর আমার বাচ্চা বেঁচে গেলেও আমার স্ত্রীকে সে মেরে ফেলেছে। পূর্ণিমা বলে, আশিকের এটার সঙ্গে কি সম্পর্ক? ওয়াসিম তখন আশিস আর জগদীশের ডিলের ব্যাপারে বলে দেয়। পূর্ণিমা এসব বিশ্বাসই করতে চায় না। ওয়াসিম বলে, আপনি তাহলে আপনার ভাইকে ফোন করে জিজ্ঞেস করে নিন। পূর্ণিমা বলে, 1 মিনিটের জন্য যদি আমি এটা মেনেও নেই তাহলে তুমি কেন এখানে এসেছো? ওয়াসিম বলে, গায়কোয়াড় সাহেব প্যারালাইজড হয়ে গেছে। খুব শীঘ্রই তাকে নতুন সাকসেসর বেছে নিতে হবে। আর শিরিন ভাবছে সেই সাকসেসর আপনিই হবেন। পূর্ণিমা বলে, যদি এটা হয়ও তাহলে এটা তোমার কি? ওয়াসিম বলে, আমি গায়কোয়াড় সাহেবকে অনেক কাছ থেকে দেখেছি। সে এই শহরকে অনেক ভালোভাবে বোঝে। এই শহরকে বোঝার জন্য রাস্তায় থাকতে হয়, কোনো কাচের মহলে নয়। আমি এই রাস্তায় থাকা একটা মানুষ। আমি এই শহরের সমস্ত অলিগলি চিনি। এই শহরে আপনার জোর বাড়ানোর জন্য আমাকে প্রয়োজন হবে। পূর্ণিমা বলে, এটা যদি না হয় তাহলে? ওয়াসিম বলে, তাহলে আপনার আমাকে আরো বেশি প্রয়োজন হবে। রাতের বেলা গায়কোয়াড় টিভিতে পূর্ণিমার ভাষণ দেখছিল। তখন পূর্ণিমা আর আশিস গায়কোয়াড়ের কাছে আসে। গায়কোয়াড় পূর্ণিমাকে ড্রয়ার থেকে তার ব্যাজটা বের করে এনে দিতে বলে। পূর্ণিমা সেটা বের করে এনে গায়কোয়াড়ের হাতে দেয়। সে ভাবে গায়কোয়াড় ওই ব্যাজটা তাকে পরিয়ে দিয়ে তাকে সিএম নির্বাচিত করবে।
কিন্তু গায়কোয়াড় ওই ব্যাচটা আশিসকে পরিয়ে দেয়। এটা দেখে পূর্ণিমা অনেক অবাক হয়ে যায়। পূর্ণিমা তখন গায়কোয়াড়কে বলে, আমি কখনোই জিততে পারবো না, তাই না? আশিস যতই ভুল করুক না কেন সব সঠিক, আর আমি যতই ভালো কাজ করি না কেন সব ভুল হয়ে যায়। আশিস এটা শুনে অনেক রেগে যায়। গায়কোয়াড় তখন তাকে থামায়। পূর্ণিমা বলে, তুমি যখন এখানে মৃত্যুর সঙ্গে লড়ছিলে তখন আমি সবকিছু ছেড়ে তোমার পেছনে ছুটেছিলাম, যাতে তোমার সাম্রাজ্য ধ্বংস না হয়ে যায়। র্যালিতে সে সবার সামনে এসে প্রমাণ করে দিয়েছে সে কত বড় বোকা। র্যালিতে আমি তোমার সম্মান বাঁচিয়েছি। আমি জানি তুমি এখন বলবে আশিস ছোট, ক্রোধ বেশি, সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে। আমি ক্রোধ সহ্য করতে পারি, একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত বোকামিও সহ্য করতে পারি, কিন্তু সে আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। সে ওই লোকের সঙ্গে ডিল করেছে যার কথায় তোমার উপর গুলি চালানো হয়েছে। আশিস তখন গায়কোয়াড়কে সরি বলে। গায়কোয়াড় তখন আশিসকে কিছুই বলে না। এটা দেখে পূর্ণিমা বুঝে যায় যে গায়কোয়াড় এসব আগে থেকেই জানে, কিন্তু তখনও সে আশিসকে কিছুই বলেনি। গায়কোয়াড় বলে, আমি জানি তোর মধ্যে যেসব গুণ আছে সেসব আমি আমার সন্তানের মধ্যে চাইতাম, কিন্তু যদি ন্যায়ের কথা বলি তাহলে প্রকৃতির সব জায়গায় শুধু অন্যায় আর অন্যায়ই আছে। নারী আর পুরুষকে এই দুনিয়াতে আলাদা আলাদা কর্ম করার জন্য পাঠানো হয়েছে। তুই যতই বুদ্ধিমতী সাহসী হোস না কেন, একটা জিনিস তোর মধ্যে কখনোই আসতে পারবে না, সেটা হলো নির্দয়তা। এটা এমনই একটা গুণ যেটা প্রকৃতি শুধুমাত্র আমাদের পুরুষদেরকেই দিয়েছে। আর এখন তুই গায়কোয়াড় নয়, বরং আমেয় হয়ে গেছিস। কিন্তু আশিস সবসময় গায়কোয়াড়ই থাকবে। কাল পার্টি অফিসে আমি এটা ঘোষণা করব। তার আগে আমাদের মধ্যকার ঝামেলাটা শেষ হওয়া উচিত। এরপর পূর্ণিমা রাগ করে সেখান থেকে চলে যায়। পূর্ণিমা ওয়াসিমকে কল করে তাদের আগের বাড়িতে ডাকে যেখানে পূর্ণিমা ছোটবেলায় থাকতো। ওয়াসিম সেখানে এলে পূর্ণিমা তাকে বলে সেসবের মধ্যে কি সত্যি ছিল। ওয়াসিম বলে সবকিছু। পূর্ণিমা তখন বলে, বাবা আশিসকে বেছে নিয়েছে। আমি তোমাকে এখানে এজন্য ডেকেছি কারণ বাবার সফর এখান থেকে শুরু হয়েছিল, এখন আমার সফরও এখান থেকেই শুরু হবে। পার্টি মিটিংয়ের আর মাত্র 20 ঘন্টা বাকি আছে। আমাদের দ্রুত কাজ শুরু করতে হবে। ওয়াসিম এরপর পূর্ণিমার কথায় পুরুষোত্তমকে নিয়ে আসে। পূর্ণিমা পুরুষোত্তমকে যতীনের ওই ডায়েরি দেখিয়ে বলে, এখানে যে কোডগুলো আছে সেগুলো আমি 10 বার পরেও বুঝতে পারিনি। এগুলো কি আপনি বুঝতে পারবেন? পুরুষোত্তম বলে, জি, এগুলো আমিই বানিয়েছি। পূর্ণিমা বলে, এই ডায়েরিতে কি হোয়াইট কনভার্ট হওয়ার আগে ব্ল্যাক মানির সমস্ত ইনফরমেশন আছে? পুরুষোত্তম বলে, না। এখানে পুরুষোত্তম ওই টাকার ব্যাপারে বলে। সে বলে, মহারাষ্ট্রে অনেকগুলো শহরে আলাদা আলাদা বিজনেসের টাকা আসতো। ওই টাকা আমাদের ফ্যাক্টরিতে এনে এখান থেকে কন্টেনারে করে গুজরাটে পাঠাতাম। এরপর সেগুলো ডলারে কনভার্ট হয়ে বিদেশি ব্যাংকে হোয়াইট মানি হিসেবে ডিপোজিট হতো। পূর্ণিমা বলে, আর এর জন্য আমরা 25% কমিশন পেতাম। পুরুষোত্তম এটা স্বীকার করে। পূর্ণিমা বলে, তাহলে এই ডায়েরিতে ব্যতিক্রম কি আছে? পুরুষোত্তম বলে, ডায়েরিতে ওই টাকার হিসাব আছে যেগুলো আমরা পাঠাতাম না। যখন টাকা আসতো সেগুলো থেকে কিছু টাকা আমরা নিজেদের জন্য রেখে দিতাম। এই টাকার পরিমাণ এতটাই কম ছিল যে সেটা কারো চোখে পড়তো না, বা চোখে পড়লেও কেউ পাত্তা দিত না। পূর্ণিমা টাকার পরিমাণ কত তা জিজ্ঞেস করলে পুরুষোত্তম বলে, 1% টাকা। পূর্ণিমা আবারও জিজ্ঞেস করে, প্রত্যেক শিপমেন্ট থেকে 1% টাকা সরানো হতো? পুরুষোত্তম বলে, হ্যাঁ। পূর্ণিমা জিজ্ঞেস করে, এই টাকা কোথায় যেত? পুরুষোত্তম বলে, আলাদা আলাদা গোডাউনে। পূর্ণিমা আবারও জিজ্ঞেস করে, এটা কতদিন ধরে চলছে? পুরুষোত্তম বলে, তা জানি না, আমি যতীন সাহেবের সঙ্গে 20 বছর ধরে কাজ করছি। পূর্ণিমা বলে, প্রতি শিপমেন্ট থেকে পার্সেন্ট সরাতে এই 20 বছরে কত টাকা হয়েছে? পুরুষোত্তম বলে, প্রায় 25,000 কোটি টাকা। এটা শুনে পূর্ণিমা অনেক অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে, এই ব্যাপারে কে কে জানে? পুরুষোত্তম বলে, গায়কোয়াড় সাহেব, যতীন আর আমি। এরপর পূর্ণিমা বলে, এই টাকাগুলো কোথায় আছে আপনি জানেন? পুরুষোত্তম স্বীকার করে। পূর্ণিমা তখন বলে, এই কাজ আমি বাবাকে না জানিয়ে করছি। আমি কি আপনার উপর ভরসা করতে পারি? পুরুষোত্তম বলে, আপনি আমার কাছে গায়কোয়াড় সাহেবের মতোই, কিন্তু আমার একটা শর্ত আছে, আমার স্যালারি বাড়াতে হবে। পূর্ণিমা তাতে রাজি হয়ে যায়। পুরুষোত্তমও এতে অনেক খুশি হয়। পুরুষোত্তম এরপর পূর্ণিমাকে ওই গোডাউনে নিয়ে যায় যেখানে ওই টাকা রাখা ছিল। ওয়াসিমও তাদের সাথেই ছিল। পূর্ণিমা পুরুষোত্তমকে জিজ্ঞেস করে, এই টাকার গোডাউন আর কতগুলো আছে? পুরুষোত্তম বলে, 11টা। সে জিজ্ঞেস করে, আপনার কত টাকা চাই? পূর্ণিমা বলে, 1000 কোটি। পুরুষোত্তম এরপর তাকে 1000 কোটি টাকা দিয়ে দেয়। পূর্ণিমা তারপর পার্টির সব লোকেদের সঙ্গে দেখা করে নিজেদের সমর্থনের জন্য তাকে অনেক টাকা দিয়ে কিনে নেয়। এরপর সে চলে যায় ত্রিপাঠীর সঙ্গে দেখা করতে। সেখানে বিজনেসম্যান রামানিকও ছিল। রামানিক সেখান থেকে বাইরে এলে পূর্ণিমা তার পেছন পেছন এসে তাকে ডেকে বলে, আপনি এবারও পেছন থেকে ছুরি মারছেন? অনেক বড় ভুল করছেন, আপনি ভুল জায়গায় টাকা লাগাচ্ছেন। এটা বলে পূর্ণিমা ত্রিপাঠীর রুমে চলে যায়। সেখানে পূর্ণিমা বলে, আপনি নিশ্চয়ই জানেন বাবা আশিসকে তার সাকসেসর হিসেবে বেছে নিয়েছেন। এটা শুনে ত্রিপাঠী বলে, এটা তো ঠিক নয়, আমি জানতাম সে আশিসকে প্রস্তুত করছে। পূর্ণিমা বলে, এটা আমি কখনোই হতে দেব না। ত্রিপাঠী বলে, আপনি জানেন আপনি কি বলছেন? গায়কোয়াড় সাহেবের বিরুদ্ধে যাওয়ার কথা ভাবছেন? পূর্ণিমা বলে, না, আমি তাকে বুঝিয়ে তাকে কনভিন্স করার চেষ্টা করার কথা ভাবছি। র্যালির পর আপনি আমাকে বলেছিলেন যে হাইকমান্ড আমাকে চায়, তারা চায় আমার ভাইয়ের জায়গায় আমি পার্টি চালাই। আজও কি পার্টির হাইকমান্ড সেটাই চায়? ত্রিপাঠী বলে, হ্যাঁ, কিন্তু যে পার্টি চালাবে সে গায়কোয়াড় সাহেবের আশীর্বাদ নিয়ে চালাবে। পূর্ণিমা বলে, বাবা আমাকে আশীর্বাদ দেবে,
ত্রিপাঠী বলে, যদি তাই হয় তাহলে আমার পক্ষ থেকেও আপনি সম্পূর্ণ সমর্থন পাবেন। পূর্ণিমা এরপর চলে যায়। রাতের বেলা পূর্ণিমা জগদীশকে তার পুরনো বাড়িতে ডাকে। তখন সেখানে ওয়াসিমও আসে। ওয়াসিমকে দেখে জগদীশ একদমই খুশি হয় না, কারণ জগদীশ কখনোই চায়নি ওয়াসিম গায়কোয়াড়ের ফ্যামিলির সাথে জড়াক। এখানে ওয়াসিমকে সে পূর্ণিমার সাথে দেখে বুঝতে পারে যে পূর্ণিমা তার ব্যাপারে সবকিছু জেনে গেছে। জগদীশ পূর্ণিমাকে বলে, তুমি কি চাও? পূর্ণিমা বলে, আপনি আশিসের সঙ্গে যে ডিল করেছেন আমিও সেই ডিলটা করতে চাই। জগদীশ বলে, এটা কিন্তু অনেক কমপ্লিকেটেড। পূর্ণিমা বলে, সবার সাথে কথা বলা হয়ে গেছে, সবাই আমাকে সমর্থন করবে। জগদীশ বলে, জানি না এসব কিছু তুমি কিভাবে করলে, কিন্তু এই খেলার স্ট্রংগেস্ট প্লেয়ার কিন্তু গায়কোয়াড় সাহেব, সেটা হয়তো তুমি ভুলে গেছো। পূর্ণিমা হেসে বলে, বাবাকে নিয়ে আপনি একদম চিন্তা করবেন না, বাবাকে আমি সামলে নেব। জগদীশ বলে, যেহেতু তুমি সবকিছু রেডি করেই রেখেছ তাহলে আমাকে কি প্রয়োজন? পূর্ণিমা বলে, একটা কাজ আছে যেটা শুধু আপনিই করতে পারবেন। এরপর সিন এখানেই কাট হয়ে যায়। এদিকে গৌতম ক্যাটরিনাকে নিয়ে যাওয়ার জন্য অনেক কষ্টে 2 লাখ টাকা জোগাড় করে এনে রাজাকে দেয়, কিন্তু রাজা টাকা নেওয়ার পরেও গৌতমকে ক্যাটরিনার কাছে যেতে দেয় না, বরং সে গৌতমকে মারতে শুরু করে। রাজা গৌতমকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলে। শান্তা এটা দেখে ক্যাটরিনাকে এই খবর দেয়। ক্যাটরিনা তখন ওয়াসিমকে কল করে, কিন্তু ওয়াসিম ব্যস্ত ছিল তাই তার ফোনটা রিসিভ করে না। রাজা গৌতমকে মারধর করে ডাস্টবিনে ফেলে দেয়। গৌতম সেখান থেকে উঠে মুখের রক্ত মুছতে মুছতে বলে, এটা ঠিক নয়। গৌতম সেখান থেকে উঠে পাশে থাকা একটা দা তুলে নিয়ে রাজাকে মারার জন্য যায়। গৌতমের অবস্থা অনেক খারাপ ছিল, তবুও সে ক্যাটরিনার জন্য রাজা আর তার লোকেদের সঙ্গে লড়াই করে। গৌতম একে একে রাজার সব লোককে মেরে ফেলে, কিন্তু শেষে রাজা গৌতমের উপর ঝাঁপিয়ে পড়ে। গৌতম কোনোভাবে রাজাকে ঘায়েল করে ফেলে। তখন ক্যাটরিনা গৌতমের কাছে ছুটে আসে। এই লড়াইয়ের সময় গৌতম আরও অনেক বেশি আহত হয়ে পড়ে। গৌতম ক্যাটরিনাকে বলে, তুমি এখান থেকে পালিয়ে যাও, কিন্তু ক্যাটরিনা গৌতমকে ফেলে যেতে চায় না। এই লড়াইয়ে গৌতমের অনেক রক্তক্ষরণ হয়েছিল, যার ফলে গৌতম জ্ঞান হারায়। রাজা তখন ক্যাটরিনাকে মারার জন্য তার দিকে আসতে থাকে। তখনই পেছন থেকে ওয়াসিম গুলি করে রাজাকে মেরে ফেলে। ওয়াসিম দেখে ক্যাটরিনা গৌতমকে জড়িয়ে ধরে কাঁদছে। ওয়াসিম ক্যাটরিনাকে সেখান থেকে নিয়ে যায়। সে গৌতমের মুখে ব্যান্ডেজ লাগিয়ে ক্যাটরিনার গৌতমকে ট্রেনে উঠিয়ে দেয়। এরপর ট্রেন ছেড়ে দেয়। ক্যাটরিনা তখন ওয়াসিমকে বিদায় জানায়। ক্যাটরিনা স্মাইল করে এবং নিজের নাম বদলে নতুন নাম রাখে মধুমিতা। ক্যাটরিনা আজ অনেক খুশি, কারণ বহু লড়াইয়ের পর ফাইনালি সে তার জঘন্য জীবন থেকে মুক্তি পেয়েছে। সেই সাথে তার ভালোবাসার মানুষ গৌতমকেও ফিরে পেয়েছে। আর এসবে ওয়াসিম ক্যাটরিনাকে সাহায্য করেছে। অন্যদিকে পূর্ণিমা তার আর আশিসের ছোটবেলার স্মৃতিগুলো আগুনে পুড়িয়ে ফেলে। বাবা বারবার তাকে অবমূল্যায়ন করার কারণে এবার পূর্ণিমার মনে ফ্যামিলিকে নিয়ে আর কোনো সহানুভূতি অবশিষ্ট নেই। এবার পূর্ণিমা নিজের জন্য লড়াই করার জন্য প্রস্তুত, তাই সে তার ফ্যামিলির সাথে থাকা সমস্ত মোহ এই স্মৃতির মাধ্যমে আগুনে পুড়িয়ে ফেলে। এরপর সে সঠিক সময়ের অপেক্ষা করতে থাকে, আর অন্যদিকে আশিসও ক্ষমতা গ্রহণের জন্য অপেক্ষা করতে থাকে। এরপর সেই প্রতীক্ষিত দিনটা চলে আসে। গায়কোয়াড় হুইল চেয়ারে করে জনসভায় উপস্থিত হয়। তখন সেখানে ওয়াসিম আর পুরুষোত্তমের সঙ্গে পূর্ণিমাও আসে। তাকে দেখে গায়কোয়াড় অনেক অবাক হয়। পূর্ণিমা জনগণের সামনে গায়কোয়াড়কে নিয়ে আলাদা একটা রুমে যায়। সেখানে পূর্ণিমা গায়কোয়াড়কে ফোনে কিছু একটা দেখায়, আর এখান থেকে সিন ফ্ল্যাশব্যাকে যায়, যেখানে আমরা দেখি জগদীশ আশিসকে ফোন করে একটা মন্দিরে আসতে বলে। আশিস কিছুক্ষণ পর সেখানে চলে আসে। সেখানে পূর্ণিমাও আসে। তাকে দেখে আশিস বলে, তুই আমাকে আশীর্বাদ দিতে এসেছিস? পূর্ণিমা বলে, তোকে শেষবার দেখতে এসেছি। পূর্ণিমা আশিসকে বলে, আমার রাস্তা থেকে সরে যা, আমাকে সমর্থন কর। কিন্তু আশিস তার কথা হেসে উড়িয়ে দেয়। সে তার কথা মানতে চায় না। তখন পূর্ণিমা ওয়াসিমকে ইশারা করে। তখন ওয়াসিম এসে আশিসের শরীরে ড্রাগের ওভারডোজের ইনজেকশন পুশ করে দেয়। সেটা দেখে আশিস অনেক অবাক হয়। সে জগদীশ আর পূর্ণিমার দিকে অবাক দৃষ্টিতে তাকায়। সে ভাবতেও পারেনি যে বোনকে সে এত ভালোবেসেছে, সেই কিনা ক্ষমতার জন্য তাকে মেরে ফেলার প্ল্যান করেছে। আশিসের পর মারা যায়। ওয়াসিম এভাবে আশিসের থেকে তার স্ত্রীর খুনের প্রতিশোধ নেয়, আর তাকে ব্যবহার করে পূর্ণিমা আশিসকে তার রাস্তা থেকে সরিয়ে দেয়। আসলে রাজনীতি এমনই একটা জিনিস যেখানে নিজের ক্ষমতার জন্য অনেক সময় অনেক কঠিন সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। তো ওয়াসিম আশিসকে সুইমিং পুলে ফেলে দেয়। আশিসের মৃত্যুতে পূর্ণিমা অনেক ইমোশনাল হয়ে যায়, কিন্তু সে নিজেকে সামলে নেয়। আশিসের খুন নিয়ে কেউ কোনো সন্দেহ করবে না, কারণ সে তো এমনিতেই ড্রাগ অ্যাডিক্টেড ছিল। তাই সবাই ভাববে অতিরিক্ত নেশার কারণেই আশিসের মৃত্যু হয়েছে। সিন প্রেজেন্টে আসে। পূর্ণিমা ফোনে গায়কোয়াড়ে আশিসের লাশের ছবিটাই দেখাচ্ছিল। আশিসের লাশ দেখে গায়কোয়াড় অনেক ইমোশনাল হয়ে পড়ে। পূর্ণিমা বলে, আমি প্রমাণ করে দিয়েছি যে পুরুষের মতো একজন নারীও নির্দয় হতে পারে, তবে এর জন্য আমাকে আমার ছোট ভাইকে মারতে হয়েছে। আমি আজও মানি যে নির্দয়তা কোনো গুণ নয়, তবু আমি নির্দয় হয়েছি শুধু এটা প্রমাণ করার জন্য যে আমিও নির্দয় হতে পারি। গায়কোয়াড় বলে, তুই আমার মেয়ে, কিন্তু তবুও আমি তোকে মেরে ফেলবো। পূর্ণিমা বলে, ভেবে দেখো বাবা, তুমি যদি আমাকে মেরে ফেলো তাহলে আর কোনো গায়কোয়াড় বেঁচে থাকবে না। তোমার সাম্রাজ্যের কি হবে তখন? শেষ গায়কোয়াড় আমি। পূর্ণিমা গায়কোয়াড়ের থেকে তার ফোন কেড়ে নেয় আর বলে, জগদীশ কাকা এবং সমস্ত এমএলএ আমাকে সমর্থন করবে।
ত্রিপাঠী সাহেবও আমাকে সমর্থন করছে। পূর্ণিমা যতীনের ওই ডায়েরিটা দেখিয়ে বলে, আমার কাছে কিন্তু এটাও আছে। এটা দেখে গায়কোয়াড অনেক অবাক হয়। পূর্ণিমা বলে, এখন তোমার কাছে আর কিছুই অবশিষ্ট নেই। আমি তোমাকে সম্মানের সাথে বাঁচার সুযোগ দিচ্ছি। আমার শরীরে তোমার রক্ত বইছে। আজ পর্যন্ত তুমি যা দাঁড় করিয়েছ সেগুলো আমি এগিয়ে নিয়ে যাব। তোমাকে শুধু একটা নাম বলতে হবে, আর সেটা হলো পূর্ণিমা গায়কোয়াড। এরপর পূর্ণিমা তার বাবাকে আবারও জনসভায় নিয়ে যায়। জনসভায় গায়কোয়াড নিরুপায় হয়ে পূর্ণিমাকে তার উত্তরাধিকার হিসেবে ঘোষণা করতে বাধ্য হয়। সকল জনতা করতালির মাধ্যমে পূর্ণিমাকে অভিনন্দন জানায়। ফাইনালি পূর্ণিমা তার প্ল্যানে সাকসেসফুল হয়। সাংবাদিক শিরিন এই নিউজটা কভার করে। শিরিন নিউজে বলে, কোকেনের ওভারডোজের কারণে আশিস গায়কোয়াডের মৃত্যু হয়েছে, যার ফলে তার জায়গায় আমরা আমেয়া গায়কোয়াডের মেয়ে পূর্ণিমা গায়কোয়াডকে তার উত্তরাধিকার সূত্রে ঘোষণা করতে শুনেছি। পূর্ণিমা মুম্বাইয়ের সিএম হওয়ার সাথে সাথেই জগদীশের দিল্লিতে যাওয়ার পথ সুগম করে দিয়েছিল, আর জগদীশও এতে খুশি ছিল। এজন্যই সে পূর্ণিমার কাজে সাহায্য করেছিল। এরপর আমরা ক্যাটরিনার গৌতমকে দেখতে পাই। ক্যাটরিনা গৌতমকে নিয়ে শহর থেকে দূরে একটা গ্রামে চলে এসেছে। গৌতম এখন কিছুটা সুস্থ। সেখানে গৌতম আর ক্যাটরিনা তাদের নতুন পরিচয়ে সুখে দিন কাটাতে থাকে। যতীনের জায়গায় এখন পূর্ণিমা ওই টাকাগুলো ডেলিভারির সমস্ত কাজ পরিচালনা করে। পুরুষোত্তম এখন পূর্ণিমার হয়ে কাজ করতে শুরু করেছে। এদিকে ওয়াসিম থানায় গিয়ে সুদীপ রয়কে বলে যে সে রিজাইন দিতে চায়। রয় জিজ্ঞেস করে রিজাইন দেওয়ার পর সে কি করবে। তখন ওয়াসিম বলে যে সে রাজনীতি করবে। রয় ওয়াসিমকে বেস্ট অফ লাক জানায়। এরপর আমরা গায়কোয়াডকে হুইল চেয়ারে বসে থাকতে দেখি। গায়কোয়াড তার ডক্টরকে ডেকে বলে, আমাকে দ্রুত ঠিক করো। ডক্টর বেরিয়ে যাওয়ার পর গায়কোয়াড একটা রহস্যময় এক্সপ্রেশন দেয়। এটা থেকে বোঝা যায় গায়কোয়াড সুস্থ হয়ে হয়তো আবার রাজনীতিতে ফিরবে। গল্পের একেবারে শেষের দিকে এসে আমরা দেখতে পাই বিজনেসম্যান রামানিক কোনোভাবে পূর্ণিমার লিপাক্ষীর কিছু গোপন ছবি দেখে ফেলে। ছবিগুলো দেখে রামানিকের মুখে একটা অদ্ভুত হাসি ফুটে ওঠে। আর সিরিজের এই সিজনটাও এখানেই শেষ হয়ে যায়। তবে তার মানে এখানেই কিন্তু গল্পটা শেষ নয়। রাজনীতির নোংরা খেলা আবারও শুরু হতে চলেছে। এরপর কি হবে? গায়কোয়াড কি আবারও ফিরে আসবে? আর পূর্ণিমা কি পারবে রাজনীতিতে টিকে থাকতে? এই সমস্ত কিছু জানতে পারবো সিজন 2-তে। তো আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে যত দ্রুত সম্ভব এর সিজন 2 নিয়েও আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।